আচ্ছা, npm ইনস্টল দেওয়ার পরে এখানে উপরের দিকে একটা ফাইল আসবে, একটু খেয়াল রাখবেন, হ্যাঁ? ফাইল অ্যাকচুয়ালি না, একটা ফোল্ডার আসবে। npm ইনস্টল দিলাম, এখানে একটা ফোল্ডার চলে আসবে, দেখেন। আহ, এখনো ইনস্টলেশন হয় নাই, ইনস্টলেশন হচ্ছে এখন। এই চলে আসছে, দেখছেন? ফাইল আসছে বা একটা ফোল্ডার আসছে, যেটার নাম হচ্ছে নোড মডিউলস। নোড মডিউলস, হ্যাঁ? এই ফাইলটা বা এই ফোল্ডারটাই আমার পুরো অ্যাপ্লিকেশনটাকে রান করে, ঠিক আছে? আমার নোড জেএস এর যে একটা এখানে জাভাস্ক্রিপ্টকে যে রান করতেছে নোড জেএস দিয়ে, এই ফাইলটাই আমার পুরো প্রজেক্টটাকে রান করে। এই ফাইলটা ছাড়া আমি প্রজেক্টকে রান করতে পারবো না, ঠিক আছে? দেখবেন, কারণ আপনি এই ফাইলটাকে একটু ডিলিট করে দিই, ডিলিট করতে আর টাইম লাগবে। আচ্ছা, আমরা পরে আরেকটা সময় দেখব। তো ধরেন আমরা এরপরে রান করার প্রজেক্টটা দিব npm রান ডেভ। আগের বার আমরা কি করতাম, গো লাইভে দিয়ে দিতাম, এখন আর গো লাইভে হবে না। এখন আমরা যেহেতু রিয়াক্ট অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, আমাদের এই কমান্ডটা দিতে হবে npm রান ডেভ। এটা দিলে আমাদের ডেভেলপমেন্ট মোডে প্রজেক্টটা রান হবে। তো এই যে লোকালহোস্ট 5173 এই পোর্টটাতে আমার প্রজেক্টটা চলতেছে। তাহলে আমি এটাকে এখান থেকে সরায়ে গুগল ক্রোমে নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখেন এই যে আমার রিঅ্যাক্টের প্রজেক্ট, এইটাই হচ্ছে আমার রিঅ্যাক্টের ইন্টারফেসটা। এখন দেখেন আমি এটা যে ক্লিক করতেছি, দেখছেন বাড়তেছে, দেখছেন? তার মানে এখানে কোনো একটা কাজ করা আছে। এখন এটাই আমার রিঅ্যাক্টের অ্যাপ্লিকেশনটা। কিন্তু এই জিনিসগুলো আমার তো নাই, এই জিনিসগুলো সরায় দিতে হবে আমার, এই জিনিসগুলো তো প্রয়োজন নাই আমার। তা আমি এগুলো সরাইতে হলে এগুলো আছে হচ্ছে আমাদের অ্যাপ ডট জেএসএক্স নামে একটা ফাইল আছে, দেখেন এসআরসি এর মধ্যে একটা ফাইল আছে অ্যাপ ডট জেএসএক্স। আচ্ছা, কথা হলো এর আগে আমরা তৈরি করছি কি ফাইল, জেএস ফাইল, তাই না? এখন এটা হয়ে গেছে জেএসএক্স। জেএসএক্স হওয়ার কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড, আমরা এইচটিএমএল এর কোড এবং জাভাস্ক্রিপ্টের কোড এই দুইটাকে যদি একসাথে লিখি তখন সেটা হয়ে যায় একটা জেএসএক্স ফাইল। বুঝতে পারছি? সেটা একটা কম্পোনেন্ট হয়ে যায়। যদি এইখানে এসে আমরা একটু দেখি, এই যে দেখেন এটা কি লেখা, এটা কি, এটা ফাংশন, ফাংশনের নাম কি, অ্যাপ। সেই ফাংশনটা এইখান থেকে এক্সপোর্ট করা হয়েছে। এক্সপোর্ট ইম্পোর্ট বুঝেন? এক্সপোর্ট মানে হচ্ছে কোনো একটা জায়গা থেকে এক্সপোর্ট করলে অন্য একটা জায়গা থেকে ওই জিনিসটাকে ইম্পোর্ট করা যায়, তাই তো? আচ্ছা, তো এই ফাংশনটাই এখানে এক্সপোর্ট করা হয়েছে এবং উপরে দেখেন কিছু জিনিস ইম্পোর্ট করা হয়েছে, ইম্পোর্ট ইউজ স্টেট হাবি জাবি অনেক কিছু আছে। ধরেন আমরা সরাই দিলাম এগুলা, সব সরাই দিলাম, একটা জিনিসকে রেখে সব সরাই দিলাম। এখানে কি আছে দেখেন তো, অ্যাপ ডট সিএসএস নামে আমাদের একটা ফাইল আছে এখানে, দেখছেন? এই যেগুলো সব সিএসএস না? তাহলে এই সিএসএস গুলো কার জন্য লেখা আছে, আমরা এইখানে যে অ্যাপ্লিকেশনের মধ্যে যে লেখাগুলো দেওয়া ছিল না তার জন্য লেখা আছে। তো ধরেন আমরা সিএসএস এর এগুলো সব সরাই দিলাম। আর এই ফাংশনের মধ্যে দেখেন, আর যদি আসি, এটা সরাই দিলাম, কি জিনিস আমি জানি না। এর মধ্যে দেখেন যেটা আছে সেটা কি, ফাংশনের একটা রিটার্নের বডি আছে, তাই তো? একটা বডি আছে আর একটা কি, রিটার্ন আছে। রিটার্নটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, কেন ফার্স্ট ব্র্যাকেট? কারণ রিটার্ন সবসময় এক লাইনে রিটার্ন হয়, একটা সিঙ্গেল লাইন রিটার্ন হয়। তাহলে আমি যদি একাধিক জিনিস রিটার্ন করতে চাই, তাহলে ওইটাকে যদি একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দিই, তাহলে কি একাধিক জিনিস একটা ব্র্যাকেটের মধ্যে রিটার্ন করলেই জিনিসটা এরকম হয়ে গেল না, একটা জিনিস রিটার্ন করলো না। এই কারণে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। ফার্স্ট ব্র্যাকেটটা খুলে দেখলাম এর মধ্যে দেখেন যে কোডগুলো লেখা আছে সব এইচটিএমএল এর কোড, দেখছেন? তাহলে এইটা আবার একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন, তার মধ্যে কি লেখা আছে, এইচটিএমএল এর কোড। এইটাই হচ্ছে জেএসএক্স। বুঝতে পারছি? কম্বাইন্ড। জেএসএক্স হচ্ছে, জেএসএক্স এর পূর্ণরূপ হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। তাহলে আমার যে এইচটিএমএল এর কোড ছিল আমি সব সরাই দিলাম, আগের কোড এগুলো আমি জানি না কি আছে এখানে, সবকিছু আমি সরাই দিছি। সরাই দিয়ে যদি আমি এখন সাইডটাতে আসি সুন্দর করে, এই দেখেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে না? কারণ ওই জিনিসগুলো ছিল কিন্তু আগে যেগুলো ছিল। তা আমাদের স্টার্টিং ফাইলই হবে হচ্ছে অ্যাপ ডট জেএসএক্স। আরেকটা ফাইল আছে দেখেন ইন্ডেক্স ডট সিএসএস নামে, এটা হচ্ছে আমাদের গ্লোবাল সিএসএস ফাইল। কি ফাইল? গ্লোবাল সিএসএস, মানে আমি যত সিএসএস লিখবো গ্লোবালি যেগুলো দেখাবে আমার সেগুলো এইখানে লিখবো। তো এটাও ধরেন সরাই দিলাম। সরাই দেওয়ার পরে এখন যদি আমরা সাইটে আসি, এই যে পুরো সাদা হয়ে গেছে, দেখছেন? মানে গ্লোবালি আর কিছু স্টাইল স্টাইল লেখা ছিল। তাহলে আমাদের মেইন ফাইল হচ্ছে কোনটা, অ্যাপ ডট জেএসএক্স ফাইল। আমরা এই ফাইলটা দিয়ে এন্ট্রি নিব আমাদের প্রজেক্টে, ঠিক আছে? এখন ধরেন আমরা এই রিটার্নের এইচটিএমএল এর মধ্যে ধরেন এইখানে দেখেন এই দুইটাকে কিসের মতো দেখাচ্ছে, ট্যাগের মতো দেখাচ্ছে না? কিন্তু কোনো ট্যাগের নাম লেখা নেই এটাতে, হ্যাঁ?
শুধু ব্ল্যাঙ্ক দেওয়া আছে, হ্যাঁ? আচ্ছা, তো এবার আমরা ধরেন একটু লিখি, H1 একটা ট্যাগ দিলাম, লিখলাম আই অ্যাম লার্নিং রিয়্যাক্ট। ঠিক আছে? হ্যাঁ, এই যে অ্যাপ ডট সিএসএস কে রাখছি শুধু আমি, তাছাড়া বাদ বাকি সব ইম্পোর্ট বাদ দিয়ে দিছি। কারণ অ্যাপ ডট সিএসএস কে রাখছি, অ্যাপ ডট সিএসএস এর মধ্যে কাজ করা লাগতে পারে। এই দেখেন আই এম লার্নিং রিয়্যাক্ট, দেখছেন আসছে। আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখেন, মজার জিনিস দেখেন, এদিকে দেখেন। ধরেন আমরা এখন জাভাস্ক্রিপ্ট লিখবো, এইচটিএমএল লিখছি না, আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো। ধরেন আমরা লিখলাম var ভ্যালু ইকুয়ালস টু 12। ঠিক আছে? কত লিখছি? ভ্যালু ইকুয়ালস টু 12। এখন আমি এখানে দেখাইতে চাই যে আই অ্যাম এন্টারিং এ ভ্যালু দ্যাট ইজ এই ভ্যালুটা, তাই তো? দ্যাট ইজ কি? এই ভ্যালুটা। তাহলে আমি ধরেন এখানে লিখে দিলাম দ্যাট ইজ ভ্যালু, মানে এই ভ্যালুটা কত? 12। আমি ওইটাই এখানে দেখাইতে চাই এইচটিএমএল এর মধ্যে, তাই না? এখন যদি আমি সুন্দর করে এখানে যাই, দেখেন এখানে কি লেখা আছে, আই অ্যাম এন্টারিং এ ভ্যালু দ্যাট ইজ ভ্যালু। আমি তো ভ্যালু দেখাইতে চাই নাই, এই লেখাটা দেখাইতে চাই নাই, আমি দেখাইতেছি কোনটা, যে নাম্বারটা আছে ওইটা, তাই না? তাহলে এইখানে আবার 12টা লেখা আছে, তাই না? এটা আমার অ্যাপ ফাংশনের মধ্যেই, একই ফাংশনের বডিতে না, ফাংশনের বাইরে আছে। এই যে ভ্যালুটা আমি যেটা লিখছি, এটা কি একই জায়গার মধ্যে না, ফাংশনের মধ্যেই কিনা? ফাংশনের বাইরে তো লিখি নাই, বাইরে লিখলেও আমি অ্যাক্সেস করতে পারতাম। যদি আমি এই জায়গাটাতে এই ভ্যালু ইকুয়ালস টু 12 লেখা আছে, আমি এটাকে এখানে দেখাইতে চাই, তাই এটাকে, এটার ভ্যারিয়েবলের নামটা কি? ভ্যারিয়েবলের নাম 12 এর ভ্যারিয়েবলের নাম কি? ভ্যালু, তাই না? ধরেন আমি দিলাম ভ্যালুস, তাহলে 12 এর ভ্যারিয়েবলের নাম কি? ভ্যালুস। ভ্যালুসটা আমি দেখাইতে চাই কোথায়? এইচটিএমএল এর মধ্যে, ডাইনামিক ভাবে দেখাইতে চাই। তাহলে যদি ডাইনামিক ভাবে দেখাইতে চাই, তখন আমাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এইচটিএমএল এর কোনো, এই জাভাস্ক্রিপ্টের কোনো ভ্যারিয়েবলকে যদি আমি এইচটিএমএল এর মধ্যে দেখাইতে চাই, সেক্ষেত্রে আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? মনে থাকবে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি ভ্যারিয়েবলের নামটা লিখে দিব। ভ্যারিয়েবলের নাম কি? ঠিক আছে? এবার যদি আমরা যাই, বুঝতে পারছি? এই যে কাজটা, এই কাজটা আগে অনেক কঠিন করে করা লাগতো। আপনি চিন্তা করেন, আপনি যখন এইচটিএমএল এবং সিএসএস শিখছেন, তখন এইচটিএমএল এর জন্য একটা ফাইল, জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা একটা ফাইল। তাহলে জাভাস্ক্রিপ্টের সাথে এইচটিএমএল এর ফাইলটাকে তো আগে কানেক্ট করা লাগে, তাই তো? কানেক্ট করে আবার জাভাস্ক্রিপ্টের ফাইলের মধ্যে একটা জিনিস আছে, ওইটাকে নিয়ে এসে এইচটিএমএল এর মধ্যে দেখানো লাগে। ভেজালের মতো কাজ না? ঠিক আছে? তো এটার জন্য একটা আছে, ডকুমেন্ট অবজেক্ট মডেল, হ্যাঁ, ডম একটা জিনিস আছে, ডম ম্যানিপুলেশন। তো ওই জিনিসটাকে আমরা সরানোর জন্য, মানে ওই কাজটাকে সহজ করার জন্য আমরা এখন যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে রিঅ্যাক্টের এই ফিচারটা। ক্লিয়ার? হ্যাঁ, রান করছেন, npm রান ডেভ দিছেন, লোকাল হোস্ট 5173 পোর্টে চলতেছে, দেখেন চলতেছে না? আপনি কি করবেন, এই যেখানে আছে ওইটার উপরে যে কন্ট্রোল চাপ দিয়ে এটার উপরে একটা ক্লিক দিবেন, তাহলে ওপেন হয়ে যাবে। দেখেন, কন্ট্রোল চাপ দিয়ে একটা ক্লিক দিবেন। ঠিক আছে? হয়েছে? এরর দিছে আপনাকে, আপনি ভিতরের জিনিসগুলো ডিলিট করছেন, এই ভিতরের এই কোডগুলা সব ডিলিট করছেন, এরর দিছে আপনাকে। দেখি, দেখি দেখি, এই যে এগুলো ডিলিট করেন, এসে। আচ্ছা, তো এইটা হচ্ছে খুবই মজার একটা জিনিস, হ্যাঁ। তা এখন আপনি চিন্তা করেন, আপনি কি করতে পারেন ভাই? এই লেখালেখি বাদ, আমরা তো এখন বড় হয়ে গেছে, আমরা চাইলে এই জায়গায় একটা হেডার ফাইল বানাইতে পারি, নাকি? একটা হেডার বানাইতে পারি না?
হ্যাঁ? আচ্ছা, তাহলে আসেন আমরা একটা হেডার তৈরি করি এই জায়গায়। আচ্ছা, হেডারটা কি আমরা টেলউইন থেকে নিয়ে আসবো? হ্যাঁ? টেলউইন থেকে, আচ্ছা আরেকটু কাজ করি তারপর। ধরেন আমরা এখানে লিখলাম প্যারাগ্রাফ, দিয়ে লিখলাম কিছু একটা লরেম ১০০, ১০০টা ওয়ার্ড হয়ে যাবে। এখন যদি আমি সাইটে আসি, এই দেখেন ১০০টা ওয়ার্ড হয়ে গেছে, তাই না? আমি যদি ডাইনামিক ভাবে কোনো কিছু দেখাইতে চাই তাহলে আমি কিভাবে দেখাবো বলছি? কোনো একটা জাভাস্ক্রিপ্টের ফাইলকে যদি আমি, জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবলকে যদি আমি কোথায় দেখাইতে চাই বলেন, এইচটিএমএল এর মধ্যে দেখাইতে চাই, তাহলে কি ইউজ করব? অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন একটা মজার জিনিস দেখায়। ধরেন এখানে ১২ আছে, তাই না? আচ্ছা, এখানে ১২ আছে থাকুক। আমি এমন কিছু একটা করব যার মাধ্যমে এই ১২ থেকে নাম্বারটা বাড়বে আবার কমবে, বাড়বে কমবে। আমি একটা বাটন রাখবো। ধরেন আমি এখানে রাখলাম ধরেন আমি একটা ট্যাগ দিলাম, প্যারাগ্রাফ ট্যাগ, হ্যাঁ? এর মধ্যে লিখলাম ভ্যালু ইকুয়ালস টু, কি জানি দিব? ডাইনামিক ভাবে দেখাবো না, তাহলে কি দিব? ভ্যালুস, তাই তো? আচ্ছা, এবার ধরেন এইটার নিচে আমি একটা বাটন রাখবো। কি রাখবো? বাটন। ধরেন বাটনের মধ্যে দিলাম ইনক্রিজ। আচ্ছা, ইনক্রিজ দিলাম, আরেকটা দিলাম ডিক্রিজ। ঠিক আছে? এখন আমার উদ্দেশ্য কি আপনারা কি বুঝতে পারছেন কেউ? আমি যখন ইনক্রিজ বাটনে ক্লিক করব তখন কি হবে? এই ১২ ভ্যালুটা বাড়বে। ওই যে কিছুক্ষণ আগে দেখছিলাম না, ভ্যালু নামে কিছু একটা লেখা ছিল, ক্লিক করতেছিলাম বারবার বাড়তেছিল। আবার যখন ডিক্রিজে ক্লিক করব তখন কি হবে বলেন? কমবে না? এটাই তো আমার উদ্দেশ্য। তাহলে দেখেন সেটা কিভাবে করব। তাহলে ভ্যালুটা আমরা বাড়াবো আর কমাবো। তাহলে প্রথমত আপনাকে বাটনে যদি আপনি ক্লিক করতে চান, তার মানে আপনাকে ডাইনামিক কিছু একটা করা লাগতেছে নাকি? তো ডাইনামিক কিছু যদি আমরা করতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে কিছু ইভেন্টের সাথে পরিচিত হওয়া লাগে। ইভেন্ট, আমি যে বাটনটাতে ক্লিক করতেছি এটা একটা ঘটনা ঘটতেছে না? এগুলাকে জাভাস্ক্রিপ্টের ভাষায় বলে ইভেন্ট। কি বলে? ইভেন্ট। এবং একটা ইভেন্টকে যদি হিট করা হয় ওটাকে বলা হয় ইভেন্ট ট্রিগার করা। এই যে মনোযোগ দেন, ইভেন্টে যদি হিট করি আমরা সেটাকে বলে ইভেন্ট ট্রিগার করা। তাহলে ইভেন্টকে কোথায় লিখতে হয়? ইভেন্টকে একটা এইচটিএমএল এর অ্যাট্রিবিউট আকারে লিখতে হয়। বলেন? অ্যাট্রিবিউট আকারে। ধরেন আমি দিলাম যে জাভাস্ক্রিপ্ট ইভেন্ট, ইভেন্ট রেফারেন্স, এটা লিখে সার্চ দিলাম। দেখেন এখানে অনেক ইভেন্ট চলে আসবে, অনেক 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 ইভেন্ট আছে। হ্যাঁ, আমরা একটু যদি ইভেন্টগুলো দেখতে যাই, দেখেন জাভাস্ক্রিপ্ট ইভেন্ট লিখে সার্চ দিছি আমরা। HTML events are things that happen to HTML element. When JavaScript is used to HTML pages, JavaScript can react on this event. দেখি যদি একটু নিচের দিকে আসি, HTML ইভেন্টের কথা দেওয়া আছে এখানে, আমরা জাভাস্ক্রিপ্টের ইভেন্ট দরকার। এই দেখেন একটা ইভেন্টের নাম লেখা আছে অন চেঞ্জ। তার মানে অন চেঞ্জটা কি করবে? কি করতে পারে? নাম শুনে আপনি কি বুঝতে পারবেন? কোনটা পরিবর্তন করবে। এরপরে কি অন, অন অন চেঞ্জের পরে কি দেওয়া? তাহলে এটা কি করতে পারে? ক্লিক ইভেন্ট, এটা একটা। বুঝতে পারছি? তারপরে কি অন মাউস ওভার। মাউস ওভার মানে কি? মাউসটা ওর উপরে নিয়ে গেলে কোন একটা ঘটনা ঘটবে, তাই তো? এইগুলাই কাজ তো হয়। এগুলাকেই বলে হচ্ছে ইভেন্ট। তা আমার দরকার কোনটা এখন? আমি বাটনে কি করব? ক্লিক করব। তাহলে আমার দরকার অন ক্লিক ইভেন্ট। আচ্ছা, তো এইচটিএমএল ইভেন্টকে ওরা লেখে হচ্ছে অন ক্লিক, এভাবে লেখে, হ্যাঁ? সবগুলা ছোট হাতের দিয়ে লেখে। কিন্তু জাভাস্ক্রিপ্ট ইভেন্টের ক্ষেত্রে অন ক্লিকের সিটা বড় হাতের দেয়, ক্যাপিটাল লেটার দিতে হয়। ঠিক আছে? ক্যামেল কেস বলে এটাকে। ক্যামেল কেস মানে বুঝেন? উট, উট দেখছেন না? উটের কি উঁচু নিচু না এরকম বডিটা? এইরকম আমাদের লেখাগুলোকে, ওগুলাকে বলা হয় ক্যামেল কেস। ঠিক আছে? আচ্ছা, তো ইভেন্টের মধ্যে আমরা আমরা কি করি? ইভেন্ট তো লিখছি, কিন্তু ইভেন্টের মধ্যে যেটা দিতে হয় সেটা হচ্ছে একটা ইভেন্ট হ্যান্ডলিং ফাংশন। কি দিতে হয়?
একটা ইভেন্ট হ্যান্ডেলিং ফাংশন দিতে হয়। মানে যে ইভেন্ট আছে, ইভেন্টটাকে তো কেউ কাউকে হ্যান্ডেল করা লাগবে নাকি? ইভেন্টটাকে তো কাউকে ম্যানেজ করা লাগবে। তো এই ম্যানেজটা করে কি একটা ফাংশন ম্যানেজ করে। বুঝতে পারছি? আপনার বাসায় একটা ইভেন্ট হচ্ছে, ইভেন্টটাকে ম্যানেজ করবে কে? আপনি করবেন, আপনার ফ্যামিলি করবে, তাই না? কিন্তু এইখানে তো আর আপনি কাজ করতে পারবো না। এইখানে কাজ করবে একটা ফাংশন। বুঝতে পারছি? আচ্ছা, এখন আসি। তাহলে আমি বলছিলাম ফাংশন এটা কিসের জিনিস বলেন তো? এইচটিএমএল এর না জাভাস্ক্রিপ্টের? তাহলে জাভাস্ক্রিপ্টের জিনিস এইচটিএমএল এর মধ্যে লিখতে হলে কি করতে হয়? সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই যে অন ক্লিকের পর দেখেন একটা সেকেন্ড ব্র্যাকেট দিছিলাম এই কারণে। বুঝছেন? এবার আমরা ধরেন একটা ফাংশন লিখবো। অবশ্যই আমরা ফাংশনটা লিখবো অ্যারো ফাংশন। মনে আছে অ্যারো ফাংশন? ধরেন তৈরি করলাম কনস্ট্যান্ট হ্যান্ডেল ইনক্রিজ, তাই তো? যেহেতু ইনক্রিজ করব আমি, তার মানে আমি ফাংশনটার নাম দিছি হ্যান্ডেল ইনক্রিজ, এরপর একটা ইকুয়াল সাইন দিলাম, তারপরে কি দিতে হয়? ফার্স্ট ব্র্যাকেট, তারপর কি? সেকেন্ড ব্র্যাকেট। ও, সেকেন্ড ব্র্যাকেটের আগে একটা অ্যারো সাইন, তাই না? এই হচ্ছে একটা ফাংশন তৈরি হয়ে গেছে আমার, হয়েছে কিনা? এই ফাংশনটাকে আমরা কল করব কোথা থেকে? অন ক্লিকে। যখন আমি অন ক্লিকের উপরে ক্লিক করব তখন এই ফাংশনটা ট্রিগার হবে। কি হবে? বুঝতে পারছি? যখন আমি অন ক্লিকে ক্লিক করব তখন ফাংশনটা কি হবে? আচ্ছা, একইভাবে ডিক্রিজের মধ্যে একটা ফাংশন লিখতে হবে না তাইলে আমার? সেটার ক্ষেত্রে প্রথমে কি দিব? একটা অন ক্লিক ইভেন্ট দিব, তারপরে কি দিব? হ্যান্ডেল ইনক্রিজই রাখবো নাকি ডিক্রিজ দিব? কারণ এটা তো ডিক্রিজ বাটন, তাই না ভাই? তাহলে আরেকটা ফাংশন আমি তৈরি করব। দেখেন, আরেকটা ফাংশন যদি আমি তৈরি করি, হ্যান্ডেল ডিক্রিজ, এই যে ঠিক আছে, এখন ঠিক আছে না? হ্যান্ডেল ডিক্রিজ এই ফাংশনটাকে আমরা এখান থেকে কল করে দিই। মজার জিনিস এখন দেখেন, ধরেন আমরা এই ফাংশনের মধ্যে লিখলাম যে কনসোল লগ করলাম, ঠিক আছে? ধরেন লিখলাম যে ইনক্রিজ, সিআরইএসি, ইনক্রিজ হইছে, এরকম কিছু একটা লিখছি, হ্যাঁ? আর থাক, পড়া লাগবে না, টেস্ট করি আমরা একটু জাস্ট। আর এইখানে লিখি ডিক্রিজ হইছে, হ্যাঁ? তাহলে এই জিনিসটা আমরা কোথায় লিখছি? কনসোলে লিখছি, তাই না ভাই? তাহলে কনসোলে যদি লিখে থাকি তাহলে কনসোলটাকে আমরা কোথা থেকে দেখতে পারি? এখান থেকে ওয়েবসাইট থেকে দেখতে পারি না? তাহলে আমরা এখান থেকে ইন্সপেক্টটা ওপেন করলাম, এরপরে কোথায় আসবো আমরা? এটা বন্ধ করে দিলাম, এখান থেকে আমরা আসবো কনসোলের মধ্যে, সব কিছু আমরা সরাই দিলাম, ঠিক আছে? আর ইনক্রিজ বাটনে ক্লিক করলে কি দেখাবে? আসতেছে? আসতেছে? কত নাম্বার লাইন থেকে? একটা 7 আর একটা, তার মানে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি কিন্তু জাভাস্ক্রিপ্টের সাথে এইচটিএমএলটাকে কি করতে পারছেন? অ্যাটাচ করে ফেলতে পারছি না আমরা? ডাইনামিক করতে পারছি কিনা জিনিসগুলা? আচ্ছা, এবার দেখেন, এখন আমার উদ্দেশ্য হচ্ছে ভাই যে আমি যে কাজটা করব, এই ভ্যালুটা আমি যখন ইনক্রিজ বাটনে ক্লিক করব ভ্যালুটা বাড়বে, আবার যখন ডিক্রিজ বাটনে ক্লিক করব তখন ভ্যালুটা কমবে। তাহলে যদি আমি এখানে কাজ করি যে ভ্যালুস ইকুয়ালস টু ভ্যালুস প্লাস 1, তাই না? দিতে পারি কিনা? আবার পরের বার কি করব বলেন? কথা বলে না। -1, তাই তো? আর ভ্যালুসটা আমার কোথায় দেখানো আছে? এই যে এখানে দেখানো আছে, তাই না? আচ্ছা, আসেন, এই কাজ করে না কেন? করতেছে? কাজ কি করে? আমি কিন্তু ক্লিক করতেছি, দেখেন তো, বোঝেন কিনা আপনারা? ক্লিক কিন্তু করতেছি, কিন্তু আমার চেঞ্জ তো হচ্ছে না, তাই না? কেন চেঞ্জ হচ্ছে না? এটাই হচ্ছে কথা। চিন্তা করেন তো কেন চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, প্রথমবারে ভ্যালুসে 12 রাখছি, তারপর এখানে কি করছি? ভ্যালুস ইকুয়াল টু ভ্যালুস প্লাস 10 1 করে দিছি। হুম? এক বাড়ানোর পরে যে ভ্যালুসটা হবে সেটা তো এই জায়গায় বসানোই আছে, এটা তো অটোমেটিক বসে যাওয়ার কথা। হ্যাঁ, দুটা ফাংশন যখন যেটা ক্লিক হবে তখন সেটা বাড়বে।
যখন আমি ইনক্রিজে ক্লিক করবো তখন ইনক্রিজ হবে, যখন ডিক্রিজে ক্লিক করবো তখন ডিক্রিজ হবে। কিন্তু এই যে নিচে যে রিটার্ন লিখছি, রিটার্ন তো ওই অন ক্লিকের ভিতরে কোনো কিছু নেই। অন ক্লিকের ভিতরে এই যে ফাংশনের নাম লিখছি তো। আর একটু ডিপ চিন্তা করেন, হচ্ছে না চিন্তাটা। কোড সব কিছু ঠিক আছে, একটু ভুল আছে, বাকি সব ঠিক আছে। অন ইনক্রিজে যখন ক্লিক করব তখন তো আমার, আচ্ছা ধরেন প্লাস প্লাস একটা অপারেটর আছে, আছে না? হ্যাঁ, ভ্যালুস ধরেন প্লাস প্লাস দিলাম, আর এটাতে কি দিব বলেন? এখন একটু যেয়ে দেখি তো আসে কিনা। কই ভাই, বাড়ে কমে? আচ্ছা ধরেন আমি এত কিছুর দরকার নাই, আমি একটা কাজ করি, এটা আমি একটু কনসোল লগে দেখি। হ্যাঁ, এক্স কনসোল লগ, ধরেন এটা দিলাম ভ্যালুস প্লাস প্লাস, আবার এটা দিলাম কনসোল লগের মধ্যে এসে ভ্যালুস মাইনাস মাইনাস, ঠিক আছে? আচ্ছা, সব বন্ধ, ইনক্রিজে ক্লিক করলাম, এ 12 হইছে, 13 হইলো, 14 হইলো, এই বাড়তেছে, দেখছেন? হ্যাঁ, আবার ধরেন এই যে এখন কত আছে, 37, এই কমতে 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 দেখেন কমতেছে। এইখানে কনসোল লগে দেখাইতেছে, কিন্তু ওখানে কেন দেখাচ্ছে না? হ্যাঁ, কোডে যাব, কোডে কিন্তু কোনো ভুল নাই। চিন্তা করেন, কোডে কোনো ভুল নাই, কোডে ভুল থাকলে তো ওই জায়গায় বাড়তো না, কমতো না, বাড়তো কমতো, বলেন ভাই, কথা কয় না। কোডে যদি ভুল থাকতো তাহলে কি ওখানে বাড়তো কমতো? না, ওই জায়গায় তো ঠিক আছে, কিন্তু আমার ওয়েবসাইটে দেখাচ্ছে না। ওয়েবসাইটে কি দেখতে পাচ্ছেন আপনি? ওয়েবসাইটে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা কিন্তু আমার কোনোভাবে চেঞ্জ হচ্ছে না। হচ্ছে কিনা আপনি বলেন? আচ্ছা, কেন হচ্ছে না সেটা এখন চিন্তা করতে হবে, তাই না? কেন হচ্ছে না? তো কেন হচ্ছে না সেটা চিন্তা করতে গেলে যে প্রথমে যে জিনিসটা চলে আসে, আপনি একটা জিনিস ভাবেন যে আপনি এইখানে যে ডাটাটা দেখাচ্ছেন, শো করতেছেন, ভালো করে চিন্তা করেন, এখানে যে ডাটাটা আপনি ডিসপ্লে করতেছেন সেটা আপনি কিসের মাধ্যমে ডিসপ্লে করতেছেন? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে না এইচটিএমএল এর মাধ্যমে? অবশ্যই এইচটিএমএল এর মাধ্যমে, তাই না? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তো আপনি ডিসপ্লে করছেন না। কিন্তু এই জায়গায় যে কাজ করতেছে সেটা কিসের মাধ্যমে কাজ হচ্ছে? জাভাস্ক্রিপ্ট কাজ করতেছে, তাই তো? তা আপনি এটা চিন্তা করেন যে তার মানে জাভাস্ক্রিপ্টের সাথে এইচটিএমএলটা কোনোভাবে মিসম্যাচ হচ্ছে না, যে কারণে প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, এখন আপনি ভাবেন, সিম্পলি ভাবেন যে ভাই আমি তো এইখানে 12 একটা ভ্যালু রেখে দিছিলাম, রাখছিলাম কিনা? তো এই ভ্যালুটা যখন আমি বাড়াচ্ছি তখন আমার এইচটিএমএল এর এলিমেন্টে যে বাড়তেছে না, কিন্তু আমি দেখছি জাভাস্ক্রিপ্টে বাড়তেছে। জাভাস্ক্রিপ্ট ঠিকঠাক মতো কাজ করতেছে, কিন্তু এইচটিএমএল এর মধ্যে যে কাজ করতেছে না, তাই তো? এইচটিএমএল এ কি চেঞ্জ হচ্ছে ডাটাটা? এইখানে ভেজালটা লাগছে। ভেজালটা হচ্ছে যে যখন আমার ডাটাটা 12 এখানে নেওয়া আছে, এই ডাটাটা কোনোভাবে চেঞ্জ হচ্ছে না, তার কারণ হচ্ছে যে এই ওয়েবসাইট মানে এই সাইটটা রেন্ডার হচ্ছে না। রেন্ডার মানে হচ্ছে চেঞ্জ হওয়া বোঝায়। আপনি চিন্তা করেন একটা বিষয়, যে এইচটিএমএল এর একটা এলিমেন্ট 12 এখানে দেওয়া আছে, 12 এর আগে কি আছে পরে কি আছে এটা এইচটিএমএল এলিমেন্ট জানে না, বা ডম জানে না। গতদিন আপনাদের স্যার একটা কথা বলছিল আপনাদের, আপনারা মনে হয় ভুলে গেছেন কথাটা, যে সব কিছু থাকতে মার্কেটে রিয়্যাক্ট কেন, ওয়াই রিয়্যাক্ট? কোশ্চেন করছিল না একটা, এত এত কিছু থাকতে মার্কেটে রিয়্যাক্ট কেন, অ্যাঙ্গুলার কেন, ভিউ কেন? বলেন তো, কি বলছিল এই কোশ্চেনটার আনসার? আমি কিন্তু দাঁড়াইছিলাম, আমার মনে আছে। এই কোশ্চেনটা করছিল কিনা বলেন আপনাদের? এটাও ভুলে গেছি। বলছিল স্যার এক্সাম বারবার ইউজ করতে পারি। আর এর আগে আরেকটা কথা বলছি, শর্ট করতে পারি। আর আমি যেটা শুনতে চাচ্ছি ওটা এখনো বলেন নাই। আরো বলছি, বলেন বলেন বলেন, মনে করেন, মনে করেন। ডায়নামিক না, মনে পড়ে? আচ্ছা, কোশ্চেনটা কি মনে পড়ে? স্যার জিজ্ঞেস করছিল যে এত কিছু থাকতে রিয়্যাক্ট কেন ইউজ করে না আপনারা, রিয়্যাক্ট কেন শিখবেন, রিয়্যাক্ট এত ফাস্ট কেন? বলছিল না কেন? হ্যাঁ, স্যার রেন্ডারিংটা মানে দ্রুত করে।
আচ্ছা, আমি জানি আলমগীর জিজ্ঞেস করছি রিঅ্যাক্টটা তো ফাস্ট কেন, উনি আমাকে আনসার দিছে যে রেন্ডারিংটা দ্রুত করে। ধরে অন্যান্য অ্যাপ্লিকেশনের সাথে রিঅ্যাক্টের পার্থক্যটা কোন জায়গায় সেটা দেখেন। সেটা হচ্ছে যে ধরেন স্যার মনে করেন স্যার, আচ্ছা বুঝছি, মনে করছে বলেছেন ডাটা সব একসাথে লোড করা, কিন্তু হ্যাঁ। রিঅ্যাক্ট স্যার একটা স্পেসিফিক জায়গায় লোড করা। এক্স্যাক্টলি বিষয়টা হচ্ছে যে দেখেন, যখন আপনি অন্যান্য অ্যাপ্লিকেশন ইউজ করেন রিঅ্যাক্ট ছাড়া, তখন কোনো একটা কিছু চেঞ্জ হইলে ধরেন আগের একটা স্টেট আছে, আমি এখন কি হইতেছে, এখন আবার একটা ভ্যালু আছে কত ভাই 12, তাই না? তাহলে এই 12টা চেঞ্জ হয়ে কত হচ্ছে 13 হচ্ছে না? তাহলে এই 12 থেকে 13 করতে হলে কি হবে জানেন, চেঞ্জ কোন জায়গায় হচ্ছে, শুধু একটা জায়গায় চেঞ্জ হচ্ছে, তাই না? বলেন আবার ওর সাথে তো আরো অনেক কিছু থাকতে পারে, পারে কি? তো রিঅ্যাক্ট যে কাজটা করে, যেই জায়গায় চেঞ্জ হয় শুধু ওই জায়গাটাই চেঞ্জ করে, অন্যান্য জায়গায় কোনো কিছু হাত দেয় না। আপনি চিন্তা করেন যে আপনি যখন ফেসবুকে একটা লাইক দেন, হ্যাঁ, ফেসবুকে একটা লাইক দেন, ধরেন লাইকটা ক্লিক করছেন, চেঞ্জেসটা কিন্তু শুধু লাইকে হয়, আর কোনো জায়গায় চেঞ্জ হয়। কিন্তু একটা সময় ছিল যখন আপনি একটা লাইক দিতেন, আপনার সাইটটা পুরোটা লোড নিত, সাইটটা লোড নিয়ে আপনি হোম পেজে নিয়ে যেতেন। এটার কারণ ছিল এটা, যে যখন আপনি রিঅ্যাক্ট ইউজ করবেন না বা রিঅ্যাক্টের আগে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, তখন আপনার 3000 লাইনের কোড আছে, 3000 লাইনের কোড পুরোটা একবার রিফ্রেশ পাবেন। আমার কথা বুঝতে পারছেন? ধরেন এইখানে এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, হ্যাঁ, এই জায়গা থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, আবার এদিক থেকে মনে করেন এখানে গেল, এখান থেকে এখানে গেল, এইগুলো তো হয়। এই জিনিসটা হচ্ছে এরকম, প্রত্যেকটা কি, প্রতিটা হচ্ছে এক একটা একটা চাইল্ড, তাই না? এটা হচ্ছে আমাদের মূল ফাইল। আমার ধরেন 12 আছে এই জায়গাটাতে, হ্যাঁ ভাই, আর আপনি চিন্তা করেন আপনি এই জায়গাটা 12 কে 13 এ করবেন, বাকিগুলা কি, বাকিগুলা কি চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে? কিন্তু আগে যে কাজটা হতো, আপনি যখন চেঞ্জ করতে যাইতেন তখন এই পুরো সাইটটা নোট নিয়ে দেখতেন এই জায়গাটা ছোট্ট একটুখানি চেঞ্জ হয়েছে। তাহলে আমাকে বলেন, পুরো সাইটটা লোড দিয়ে যদি এই একটা জায়গায় চেঞ্জ করে, তাহলে আমার সাইটটা কি হবে কি নাকি ফাস্ট হবে? বুঝতে পারছেন কথাটা? এতটুকু তো বুঝছেন। এই জন্য রিঅ্যাক্ট হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। রিঅ্যাক্ট দিয়ে আমরা যেটা তৈরি করি সেটা হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। তার মানে শুধু যেই জায়গায় চেঞ্জ হয়েছে ওই জায়গায় চেঞ্জ হবে। আচ্ছা, এইখানে একটা ছোট্ট থিওরি আছে, থিওরিটা রিঅ্যাক্ট কাজ করে সেটা বলি। ডম বলতে একটা জিনিস আছে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। ডকুমেন্ট অবজেক্ট মডেল, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে ডম। আপনাকে একটু দেখায়, আমি সবাই একটু দেখেন, এই কনসেপ্টটা একটু বুঝতে হবে আপনাকে। আমি ধরেন এইখানে এসে একটু লিখলাম ডকুমেন্ট, ঠিক আছে, লেখার পরে এন্টার দিলাম। এবার এই ডকুমেন্টটা একটু খুলবো, দেখেন তো কি আসছে এগুলা, এইচটিএমএল এর কোড আসছে কিনা। তাহলে এইচটিএমএল এর মধ্যে তাহলে আমার আপনি চিন্তা করেন যে এটা যদি একটা ডম হয় তাহলে এটা কি আমার এইচটিএমএল, তাই তো? হ্যাঁ, এইচটিএমএল এর মধ্যে এটা ধরেন আমার হেড, আর এটা কি, এরপরে বডির মধ্যে আবার আরো টাইপ থাকে কিনা, অনেক থাকে। তা আপনার কোনো একটা জায়গায় 12 আছে, তাই তো? আমার এখানে আছে 12, এখানে একটা বাটন আছে, আপনি চিন্তা করেন আমি এই বাটনে ক্লিক করতেছি এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, তাই তো ভাই? জিনিসটা তো এটা, বাটনে ক্লিক করলে এই জায়গায় চেঞ্জ হচ্ছে, এখানে একটা বাটন আছে, এখানে একটা ইনক্রিজ একটা আছে, ডিক্রিজ একটা আছে, তার মানে এদের মধ্যে একটা সূত্রপাত আছে। এই বাটনে যখন ক্লিক করি তখন 12 চেঞ্জ হয়, আবার এই বাটনে ক্লিক করলে 12 থেকে নিচে নামে, ডিক্রিজ হয়। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন যে ডকুমেন্ট অবজেক্ট মডেল বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে এই, আপনি একটা জিনিস ভাবেন যে এটা যদি একটা ডকুমেন্ট হয়, এটা পুরাটা যদি একটা ডকুমেন্ট হয়, তাহলে এর যে প্রপার্টি গুলো আছে এগুলো একটা অবজেক্ট না, বলেন না? এগুলো একটা অবজেক্ট না, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, তাই কি না? এই অবজেক্টের মধ্যে প্রপার্টি আছে এগুলা। তাহলে এই পুরো সিস্টেমটাকে বলা হয় একটা মডেল, এই জন্য এটার নাম হচ্ছে ডম বা ডকুমেন্ট অবজেক্ট মডেল। এখন একটা মজার ব্যাপার শুনে, আগে এই একটা ডম ছিল, মানে ধরেন এক জায়গায় কোনো একটা সাইডে যদি চেঞ্জ হইতো তাহলে ও পুরো সাইডটা লোড নিত,
লোড নিয়ে কি করতো, চেঞ্জটা দেখাইতো। কিন্তু রিয়্যাক্ট যখন আসছে তখন এই ডমের পাশে আরেকটা ডম আসছে, যেটার নাম দেখেন কি লিখছি বলেন, ভার্চুয়াল ডম। ও কি করে জানেন, ওর কাজ হচ্ছে যে ও সব সময় চেক করতে থাকে যে আমার কোনো জায়গায় চেঞ্জ হয়েছে কিনা। ভালো করে বুঝেন, মানে ভার্চুয়ালি ও চেক করে, তার মানে দুইটা ডম পাশাপাশি থাকে। ধরেন এইখানে আরেকটা ডম থাকে, হ্যাঁ, এটা হচ্ছে একটা রিয়েল ডম আর এটা হচ্ছে একটা ভার্চুয়াল ডম। এই ডমেরই কপি হচ্ছে এটা। ও সারাক্ষণ কি করে, এই ডমের একটা কপি, ধরেন ও সারাক্ষণ যে কাজটা করে, ও সারাক্ষণ যে কাজটা করে যে এইখানে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখে। তো যেই জায়গাটাতে চেঞ্জ হয় ওই জায়গাটাতে শুধুমাত্র চেঞ্জ করে দিয়ে বাকিটুকু সবকিছু ঠিকঠাক রাখে। বুঝতে পারছেন সেটা? এত কিছু কেন বলছি, একটা কারণে, সেটা কি, ওই যে 12 থেকে 13 হইতেছিল না আমাদের, তাই না? 12 থেকে 13 হইতেছিল না, এই একটা কারণে কিন্তু এত কিছু বোঝানো, এত ব্যাখ্যা দেওয়া। যে আপনি যদি এই ব্যাখ্যাটা বুঝতে পারেন তাহলে রিঅ্যাক্ট ইন্টারনালি কিভাবে কাজ করে আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি এই কোশ্চেনের আনসারগুলো পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে ভাই এইখানে তো 12 ছিল, তাই না? 12 ছিল কিনা? এখন এইখানে যখন আমি চেঞ্জ করতেছি তখন 12 থেকে কি হচ্ছে না, 13 হচ্ছে না। কিন্তু আমি দেখলাম যে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমার কিন্তু 12 থেকে 13 হইতেছে, HTML এর জিনিসটা চেঞ্জ হচ্ছে না, তাই তো? HTML এর প্রপার্টিটা চেঞ্জ হচ্ছে না। এখন আপনি সিম্পল একটা জিনিস চিন্তা করেন যে আমরা var, let, const এগুলাকে কেন ইউজ করি ভাই? কেন ইউজ করি? ডাটাটা একটা নিয়ে ফেলে দেবো। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভ্যারিয়েবলকে স্টোর করার জন্য, তাই তো? আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি এই যে 12 কে চেঞ্জ করে 13 বানাইছেন, 12 কে চেঞ্জ করে 13 বানাইছেন, 13 যে চেঞ্জ হইছে, ডাটাটা যে চেঞ্জ হইছে সেটা আমরা কে বুঝতেছে না, ডম বুঝতেছে না, তাই তো? বলেন, ডম কি বুঝতেছে? আমি দেখতেছি জাভাস্ক্রিপ্টের মধ্যে চেঞ্জ হচ্ছে কিন্তু আমার ভার্চুয়াল ডম বুঝতেছে না যে এখানে চেঞ্জ হইছে নাকি হয় নাই। ক্লিয়ার? বুঝতেছে না দেখেই তো চেঞ্জ হচ্ছে না ডাটাটা, তাই তো? ওটা রিড করতে পারতেছে। হ্যাঁ, রিড করতে পারতেছে না, মানে ও বুঝতে পারতেছে না যে আগে কি ছিল এখন কি আছে, এটা আমি জানি না, ও জানে না। তাহলে আমাকে এইরকমই একটা জিনিস নিয়ে এসে দিতে হবে, ওকে দেখায় দিতে হবে যে তোমার ভাই ডাটা আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম, তাই না? তো এই জিনিসটা আমরা করি নাই, করছি? বলেন, এরকম কিছু আমরা কাজ করছি যে আমার ডাটা আগে ছিল কি পরে ছিল কি, এই যে চেঞ্জেসটা বা ওদের মধ্যে যে একটা চেঞ্জ হবে সেই কাজগুলো আমরা কিন্তু করি নাই। তো সেটা করার জন্য আমাদের এটাকে বলা হয় হচ্ছে স্টেট। স্টেট মানে কি? স্টেট শব্দের অর্থ কি? স্টেট, স্টেট মানে কি? স্টেট মানে অবস্থা। স্টেট মানে হচ্ছে অবস্থা। আচ্ছা, অবস্থা বলতে কি বোঝায়? আমি জিজ্ঞেস করি আপনার কি অবস্থা, কি বলবেন? আর ভালো বলবেন নাকি খারাপ বলবেন? দুইটা যে কোনো একটা, বা সামনে পিছনে আগে পিছনে কিছুটা বলবেন। তারপরে এইখানে আমরা কোডিং এর ক্ষেত্রে অবস্থা বলতে কি বোঝায় ভাই? অবস্থা কি শুধু ভালো খারাপ হয়? আপনারা জিজ্ঞেস করেন কি অবস্থা, আপনি আমাকে বললেন যে আমি এখন এক জায়গা থেকে আসলাম, এটা বলতে পারেন। শুধু কি একটা আনসার তো হয় না, হয় দুই তিনটা আনসার। আমি বলতেছি যে অবস্থা বলতে বোঝায় যে আপনি চিন্তা করেন, অবস্থা বলতে আমাদের কোডিং এর ক্ষেত্রে যেটা বোঝায়, এখন আছে 12, কিছুক্ষণ পরে হয়ে যাবে 13, এটাই হচ্ছে স্টেট। এটা অবস্থা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। বুঝতে পারছেন? এটাকেই বলে হচ্ছে কি, স্টেট। এটা নিয়ে আপনাদের সাতটা পরীক্ষা বলছিল, স্টেট প্রপস এগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে এসেছে, এখন আপনারা শিখতেছেন। বুঝতে পারছেন? তাহলে আমি যে এই যে চেঞ্জেসটা করতেছি, এই চেঞ্জেসটা কিসের মাধ্যমে হবে? স্টেটের মাধ্যমে। মানে আমি ওকে একটা স্টেটে রেখে দিব, যার মাধ্যমে আমি বুঝাইতে পারবো যে আগে কি স্টেট ছিল, এখন কি স্টেট আছে। ঠিক আছে? তো এই স্টেটগুলো মেইনটেইন করার জন্য আমাদের রিঅ্যাক্টের মধ্যে কিছু হুকস আছে। কি আছে? নতুন একটা ওয়ার্ড আছে, হুকস। হুকস মানে হুকস যে কাজগুলো করে, হুকস অনেক ধরনের হুকস আছে। এর মধ্যে আমাদের একটা হুকস আছে ইউজ স্টেট নাম, ইউজ স্টেট। এইটার কাজটা আমরা এখন একটু দেখব। আমাদের উদ্দেশ্য ছিল কি, এত কিছু যে শিখছি, বোর্ডে এত কিছু লিখছি, এটার কারণ কি ভাই? কথা বলে না।
বোর্ডে এত কিছু লিখছি, এটার কারণ কি? 12 থেকে 13 বানাতে হবে। এই জিনিসটা আমরা এতদূর মানে এতক্ষণ পর্যন্ত করতে পারি না। তাহলে আমরা ফাইনালি এসে কোথায় দাঁড়ালাম বলেন? ফাইনালি এসে কোথায় দাঁড়ালাম? আমাদের কি চেঞ্জ হচ্ছে না? স্টেট চেঞ্জ হচ্ছে না, তাই তো? হ্যাঁ, ভার্চুয়াল ডমে স্টেট চেঞ্জ হচ্ছে না বা পরিবর্তন হচ্ছে না। এই হচ্ছে কাজ। ঠিক আছে, আসেন তাহলে স্টেট চেঞ্জ করার জন্য আমরা একটা হুকস এর নাম বলছি। আমরা নতুন আরেকটা জিনিস শিখছি যেটা হচ্ছে হুকস। বলেন হুকস। তাহলে আসেন, এরকম অনেক অনেক হুকস আছে। হ্যাঁ, অনেক অনেক হুকস আছে। তো একটা হুকস আমাদের ইউজ স্টেট। বলেন কি নাম? ইউজ স্টেট। আচ্ছা, এখন আমরা ধরেন একটা হুকস লিখবো। তাহলে হুকসকে কিভাবে লিখতে হয় একটু দেখেন। ইউজ স্টেট হুকসকে কিভাবে লিখতে হয়? প্রথমে আমি একটা কনস্ট্যান্ট দিলাম। কনস্ট্যান্ট যেটা দিই আমরা একটা কিওয়ার্ড, এরপর একটা থার্ড ব্র্যাকেট কি দিছি? থার্ড ব্র্যাকেট। এরপর একটা ইকুয়াল সাইন। ঠিক আছে, এরপরে যেটা নিব সেটা হচ্ছে ইউজ স্টেটকে নিব। ইউজ স্টেট এটা কোথা থেকে আসবে? রিয়্যাক্ট থেকে আসবে। কারণ কি, চেঞ্জেসটা কে করে দিবে? এখন আমাকে চেঞ্জ তো আমি নিজে নিজে করব না, এখন আমি রিয়্যাক্ট ইউজ করতেছি। রিয়্যাক্টের পাওয়ার আছে একটা, ওই রিয়্যাক্টের পাওয়ার দিয়েই তো আমার স্টেটগুলো ম্যানেজ হবে। তো সেটার সেই ইউজ স্টেটটা আমরা রিয়্যাক্ট থেকে নিয়ে আসলাম। দেখেন এই যে ইম্পোর্ট হয়ে গেছে, দেখছেন এন্টার দেওয়ার সাথে সাথে অটো ইম্পোর্ট হয়ে গেছে ইউজ স্টেট। তো ইউজ স্টেট হচ্ছে একটা বাই ডিফল্ট একটা ফাংশন। কি বলেন? একটা, এই যে ইউজ স্টেটের পরে একটা কি দিছি বলেন তো? ফার্স্ট ব্র্যাকেট মানে কি? একটা মেথড না? আচ্ছা, তো এই ফার্স্ট ব্র্যাকেট যে মেথড ইউজ স্টেট যে ফাংশনটা নিছি, এই ইউজ স্টেট মেথডটা একটা ইনিশিয়াল ভ্যালু নেই। কি নাই? যেটাকে আমরা বলি ইনিশিয়াল স্টেট। আমি আমাকে আপনারা একটু বলেন তো, আমরা এইখানে ইনিশিয়াল স্টেট কত ছিল আমাদের? হ্যাঁ, 12 ছিল। তাহলে আমরা এখানে কত দিব? অবশ্যই 12ই দিব। ও টাইটেল বুঝতে যে আমি কত থেকে কত বাড়াবো। এক্স্যাক্টলি। আমরা তো ডিফাইন করে দেই না যে তুমি কত আমরা শুধু একটা ভ্যারিয়েবল রেখে দিছি, ওইখানে ওটা ওই স্টোর করে রেখে দিছি। ওরে আমরা ধরিও না, মারিও না, কিছুই না। আপনি চিন্তা করেন, আপনি একটা জিনিস যদি বাসার মধ্যে নিয়ে এসে কোনো একটা জায়গায় স্টোর করে রেখে দেন, তো ওইটা কেউ যদি না ধরে, ওটা কি চেঞ্জ হবে? ওটা কি কোনোদিন কোনো কিছু হবে? তার মানে আমরা একটা জিনিস স্টোর করে রেখে দিছি, কিন্তু ওকে ওর স্টেটটাকে চেঞ্জ করার জন্যই আমার এই ইউজ স্টেটটা নিয়ে আসা। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এবার বাম দিকে দুইটা জিনিস নিতে হবে। দুইটা, এখানে দুইটা জিনিস আসবে। একটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম, আর একটা হচ্ছে একটা ফাংশন আসবে। কয়টা আসবে? দুইটা জিনিস আসবে, একটা ভ্যারিয়েবলের নাম আর একটা ফাংশন। তাহলে আমার এই ভার ভ্যারিয়েবলস, এই ভ্যালুস এইটা দরকার নাই। এইখানে আমি যে ভ্যারিয়েবলের নামটা দিব সেটা কি দিব? ভ্যালুস দিছি। আর পরে যেটা দিব সেটা হচ্ছে একটা ফাংশন। যে কি করবে? এই ফাংশনটা কি করবে? এই ফাংশনটাই ডিফাইন করবে যে আগে কি আছে আর পরে কি আছে। বুঝেন নাই মনে হয় কথাটা? হ্যাঁ, তাহলে সেই ফাংশনটার একটা নাম দিতে হবে। ফাংশনটার নাম হচ্ছে, প্রথমটার যে নাম দিছি তার সাথে সেট যুক্ত হবে। কি যুক্ত হবে? সেট। তাহলে এখানে এটা কি হবে বলেন তো? বলেন। সেট ভ্যালুস। সেট সেট ভ্যালুস। আমরা এই যে কিভাবে লিখলাম, ক্যামেল কেসে লিখলাম। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝছি না বুঝি নাই? আচ্ছা, এখন আমার এই ভ্যালুস নামে একটা ভ্যারিয়েবল আছে না? এই ভ্যালুসের মধ্যে কত আছে? 12। কারণ ইনিশিয়াল ভ্যালু কত? 12। আচ্ছা দেখেন, আমি একটু সাইটে যাই। এই ইনিশিয়াল ভ্যালু 12 আছে। আচ্ছা, আমি তো এই উপরের যে ভ্যালুস নামে কি যেটা ছিল ওটা আমরা ফালাই দিছি, তাই না? তাহলে এখানে 12 কিভাবে আসলো? ধরেন আপনি এই 12 জায়গায় এখন দিয়ে দিলেন হচ্ছে 0। অসুবিধা আছে? আচ্ছা, তাহলে ধরেন এখানে আমার কত আসে দেখি। এই 0 হয়ে গেছে। তার মানে ভ্যালুসটা কি? আমার একটা ভ্যারিয়েবলের নাম, তাই তো? আর সেট ভ্যালুসটা কি? একটা ফাংশন, যে আসলে ডিফাইন করবে যে আগে কি ছিল পরে কি হয়েছে, যে আর কি ওই টার্মিনেশনটা বা যে রেন্ডারিংটা ম্যানেজ করবে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস একটু দেখি, মজার ব্যাপার সেটা হচ্ছে যে সেট ভ্যালুসটা আমি কোথাও ইউজ করি নাই, করছি? আচ্ছা, আরেকটা কথা একটু বলে দিই, এটা বলে তারপর আমরা ফাংশনটায় যাব। এইখানে একটা ইনিশিয়াল ভ্যালু দিছি আমরা। হ্যাঁ, এই ভ্যালুটা কত দিছি? 0 দিছি। এই ইনিশিয়াল ভ্যালুটা এক এক সময় এক এক রকম হবে। এখন আমরা কি নিয়ে কাজ করতেছি? কোন ডেটা টাইপ নিয়ে কাজ করতেছি? ডেটা টাইপ কি কনস্ট্যান্ট? ডেটা টাইপের নাম আছে না অনেকগুলা? ইন্টিজার আছে জাভাস্ক্রিপ্টে?
এইগুলো এগুলো তো কিওয়ার্ড। ডাটা টাইপ, নাম্বার, স্ট্রিং, অ্যারে, অবজেক্ট, এগুলো হচ্ছে ডেটা টাইপ। হ্যাঁ, তাহলে ডেটা টাইপ এখানে কোনটা নিয়ে কাজ করতেছি? নাম্বার। তার কারণ কি, আমি এখানে নাম্বারকে চেঞ্জ করতেছি। আচ্ছা, কিছুক্ষণ পরে এরকম হইতে পারে যে আমার অ্যারে নিয়ে কাজ করা লাগতে পারে, তখন আমার ইনিশিয়াল ভ্যালু কি হবে? অ্যারে। বুঝতে পারছি? ক্লিয়ার? কখন আবার অবজেক্ট নিয়ে কাজ করা লাগতে পারে, তখন ইনিশিয়াল ভ্যালু কি হবে? কখন আবার বুলিয়ান নিয়ে কাজ করা লাগতে পারে, তখন ইনিশিয়াল ভ্যালু কি হবে? বুলিয়ান। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন সেট ভ্যালুস ফাংশনটা কোথাও ইউজ করি নাই, করছি? আচ্ছা, এবার দেখেন আমরা একটা কাজ করি, এই সমস্ত কিছু আমি ফেলে দিলাম যা কিছু আছে। আমরা একটা ফাংশন লিখি, এইখানে ধরেন আমরা একটু লিখি যে কনস্ট্যান্ট অথবা ধরেন লেট নিউ ভ্যালু, কোনো অসুবিধা আছে? ইকুয়ালস টু আগের ভ্যালুস প্লাস 1, তাই তো? বলেন, বুঝছি না বুঝি নাই? বুঝছি। নিউ ভ্যালুস ইকুয়ালস টু কি? আগের ভ্যালু প্লাস 1। এখন আমি যেটা করব, সেট ভ্যালুস ফাংশনটা লিখব, লেখার পর এটার প্যারামিটার আকারে এই নিউ ভ্যালুটাকে পাঠিয়ে দিব। বুঝছি? নিউ ভ্যালু সেট ভ্যালুস একটা ফাংশন লিখছি, ফাংশনের মধ্যে আমরা কি একটা প্যারামিটার আকারে কাকে পাঠাইছি? নতুন যে ভ্যালুটা আসছে সেটাকে। তাইলে ও বুঝতে পারবে যে কখন কোন ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাহলে একই কাজ এই নিচেরটাতেও করি আমরা, আসেন। শুধু এই জায়গায় ভ্যালুসের -1 হবে, তাই তো? বলেন, দুইটা দিলাম কেন? ক্লিয়ার? এখন যদি আমরা আসেন, সব সরাই দিলাম, এ ভাই বাড়ছে? বাড়ছে? দেখেন তো, এই বাড়তেছে। আবার ডিক্রিজে যাই, কমে? এই কমতেছে? বুঝতে পারছি? তাহলে এখন কি হচ্ছে, আলটিমেটলি আমার ওই যে ডম বা ভার্চুয়াল ডমটা বুঝতে পারতেছে যে আমার এখানে কোনো একটা চেঞ্জেস হচ্ছে। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, তাহলে এই অংশটুকু একটু করেন আপনারা। ধরেন আমি এখানে ইনিশিয়াল ভ্যালু যদি এখানে দিলাম আমি 100, কোনো অসুবিধা আছে? তাহলে ইনিশিয়াল ভ্যালু আমার কত থাকবে ভাই? এই যে 100 থাকবে। এখন আমি যদি যোগ দেই, এই 1 করে বাড়তেছে, তাই না? আবার যদি আমি এখানে 1 করে না বাড়াই 100 করে বাড়াই, কোনো অসুবিধা আছে ভাই? ধরেন আমি দিলাম, এই যে ধরেন এটা রিলোড দিলাম, এই 100 হয়ে গেছে, এই 100, 200, 300, দেখছেন? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন একটু এটা করেন আপনারা এই অংশটুকু পর্যন্ত। ডাটা রিড করা হয় এপিআই দিয়ে, কি করা হয়? ডাটা রিড করা হয়। আচ্ছা, তো আসেন নিচের দিকে দেখেন ট্রাইট নামে কিছু একটা লেখা আছে, দেখছেন? এই কোডটাকে আমরা একটু কপি করে নিয়ে যাই। নিছি? কপি করছেন সবাই? আচ্ছা, কপি করে নিয়ে আসছি, নিয়ে এসে এইখানে ধরেন আমাদের আগে যা কিছু ছিল সেগুলো থাক, তার নিচে আমি একটু বসায় দিলাম। বসায় দেওয়ার পরে দেখেন ওরা কি বলছে, এখানে ফেচ নামে একটা ওয়ার্ড লিখছে। ফেচ মানে বুঝেন আপনি? ফেচ শব্দের অর্থ হচ্ছে পড়া। বলেন? তার মানে একটা রিড করা আর ফেচ করা একই জিনিস। আমরা একটা এপিআই কে ফেচ করতেছি। এপিআই মানে হচ্ছে, যদি এই লিঙ্কটা নিয়ে আমি একটু সার্চ দেই, আসেন এই যে এই লিঙ্কটা নিয়ে আমি যদি একটু সার্চ দিই, তাহলে কি আসে দেখেন, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখছেন? এই যে http://jsonplaceholder.ipcode.com/todos/1, এইটা একটা লিঙ্ক। এটাই হচ্ছে লিঙ্ক, মানে এটাই হচ্ছে একটা এপিআই। ধরেন এটা আমি লিখে সার্চ দিলাম, এই দেখেন আমার একটা ডেটা দেখাইছে, দেখছেন ভাই? আসছে ডেটা, কিন্তু ডেটাটা কি ধরনের ডেটা? হ্যাঁ, এটা কি কি ডেটা? এটা অবজেক্ট কি না? কারণ কি, অবজেক্ট কি দিয়ে শুরু হয়? সেকেন্ড ব্র্যাকেট। আর এর ভিতরে যেগুলো আছে এগুলো কি? ডাটার প্রপার্টি, অবজেক্টের প্রপার্টি। আচ্ছা, কিন্তু একটা ব্যাপার আছে, দেখেন এই প্রপার্টিগুলোর বাইরে কি দেওয়া আছে? ডাবল কোটেশন। কিন্তু আমরা প্রপার্টি তো ডাবল কোটেশন দিয়ে লিখি না, লিখি? এই প্রপার্টিগুলোকে বলা হয় হচ্ছে জেসন ফাইল। জেসন, জেসনের পূর্ণরূপ হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। বলেন, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। কথা হচ্ছে যে অবজেক্টের সাথে জাভাস্ক্রিপ্টের জেসনের একটা পার্থক্য আছে,
সেটা হচ্ছে অবজেক্টের মধ্যে যে প্রপার্টিগুলো লেখা হয় সেগুলো উইদাউট ডাবল কোটেশন থাকে, আর জেসনের প্রপার্টিগুলো ডাবল কোটেশন দিয়ে লেখা থাকে। কথা হচ্ছে যে জেসনের প্রপার্টি কেন ডাবল কোটেশন দিয়ে লেখা থাকে, এটা তো কোশ্চেন। ধরেন আপনি একটা অর্ডার করছেন প্রোডাক্ট, যেটা ঢাকা থেকে আসবে, তা ঢাকা থেকে যে প্রোডাক্টটা আসবে সেটা আপনাকে কিভাবে পাঠাবে? কুরিয়ারে পাঠাইলো, কিন্তু প্রোডাক্টটা কিভাবে পাঠাবে? র্যাপিং করে পাঠাবে, তাই না, যাতে নষ্ট না হয়ে যায়, তাই না? তো এপিআইয়ের মাধ্যমে যখন আমরা ডাটা পাঠাই তখন ডাটাগুলোকে আমরা র্যাপিং করে দিই। এই যে র্যাপিং করেই হচ্ছে জেসন দিয়ে। কথা বুঝতে পারছি? এই যে ডাবল কোটেশন দিছি না, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা পাঠাই অবজেক্ট আকারে, কিন্তু অবজেক্টের প্রপার্টিগুলোকে আমরা কি করে ফেলি? ডাবল কোটেশনের মধ্যে র্যাপ করে ফেলি। এই ডাবল কোটেশনটাকে বলা হয় হচ্ছে এপিআই, সরি জেসন। বুঝতে পারছি? বুঝছি না বুঝি নাই? যখন আমরা ইউজ করব তখন অবজেক্ট, যখন পাঠায় দিব তখন কি জেসন নাম হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে জেসন আবার যখন যে রিসিভ করবে তখন সে কি করবে? আনর্যাপ করবে, জেসন থেকে আনর্যাপ করে আবার অবজেক্ট বানাবে। আবার যখন আমি পাঠাবো তখন কি করব? অবজেক্ট থেকে র্যাপিং করে জেসনে ফাইল দিব। ভালো করে বুঝেন। যখন আমি পাঠাবো তখন আমার কাছে আছে কি? অবজেক্ট। কনভার্ট করব কিসে? জেসনে পাঠিয়ে দিলাম। রিসিভ যখন হবে, কোন ফাইল রিসিভ হবে? অবজেক্ট নাকি জেসন? জেসন রিসিভ হবে। সেটাকে আমরা কি করব? আনর্যাপ করব। আনর্যাপ করলে কি পাবো? অবজেক্ট। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এই যে জেসনের র্যাপিং বা আনর্যাপিং যেটা করে, তার পরের লাইনেই দেখেন একটা জিনিস লেখা আছে, ডট দেন লেখা আছে। তারপরে কি পাইছি? আমি একটা রেসপন্স পাইছি। আচ্ছা, আপনি এবার একটু দেখেন, এই যে এইখানে যে জিনিসটা লেখা আছে এটা একটা স্পেশাল কাইন্ড অফ ফাংশন। মনে করেন তো কি ফাংশন? আচ্ছা আমি একটু দেখাই, হ্যাঁ একটু দেখাই। আমি ধরেন এইটা সরাই দিলাম, ডট দেন, এটা তো একটা ফাংশন নাকি? এই ফাংশনের মধ্যে আমি আরেকটা ফাংশন লিখছি, যেটাকে কি বলে? একটা ফাংশনের কলের মধ্যে আরেকটা ফাংশন যদি আমি ডিক্লেয়ার করি, সেই ফাংশনটার নাম কি? কল কল ব্যাক ফাংশন। তার মানে এই যে দেখেন, এই ফাংশনটার মধ্যে আমি এই যে অ্যারো সাইন দিয়ে একটা ফাংশন রিটার্ন করছি না, বলেন? তার মানে কি এটা একটা কল ব্যাক ফাংশন। বুঝতে পারছি? তার মানে একটা কল ব্যাক ফাংশন, এটা কি করছি? রেসপন্স যেটা পাইছি সেটা জেসনে কনভার্ট ছিল, জেসন থেকে আমি আবার ডিসেন্ট্রালাইজড করছি, মানে ডিস্ট্রাকচার করছি, ভেঙে ফেলছি। তারপরের লাইনে যেটা পাইছি সেটা হচ্ছে একটা ডাটা। বলবেন? তারপরে যেটা পাইছি সেটা হচ্ছে একটা ডাটা, অরিজিনাল ডাটাটা পাইছি। বুঝতে পারছেন? বুঝছি না বুঝি নাই? এখন ডাটাটা কি করছি বলেন তো ভাই? কনসোল লগ করছি, তাই না? এখন যদি আমি একটুখানি আসি, এখানে একটু দেখেন, এখানে কি ইউজার আইডি 1 আলা একটা ডেটা আছে, তাই না? এই ডাটাটা দেখেন আমাদের সাইটের মধ্যে চলে আসছে। এই যে দেখছেন কত নাম্বার লাইন থেকে একটু দেখেন, app.jsx এর 20 নাম্বার লাইন থেকে দেখছেন। এখন ঘটনা হচ্ছে যে এই কাজটাকে আমরা এইভাবে করব না। কেন করব না? কারণ একটা এপিআই ফেচ করা হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, অ্যাসিনক্রোনাস কাজ করা। মানে এটা আমাদের রিঅ্যাক্টের বাইরে থেকে আসতেছে। কোথা থেকে আসতেছে? ডাটাটা কোথা থেকে আসতেছে ভাই? রিঅ্যাক্টের বাইরে থেকে আসছে না? তাহলে বাইরে থেকে যখন আমরা কোনো কিছু আসবে, তার থার্ড পার্টি কোনো কিছু যখন আমরা হ্যান্ডেল করব, তখন আমরা একটা হুকস ইউজ করব। তার মানে সাইড ইফেক্ট যখন আমরা মেনটেন করব, থার্ড পার্টি মানে তো এটা একটা সাইড ইফেক্ট। সাইড ইফেক্ট মেনটেন করার জন্য আমার একটা হুকস আছে, যেটার নাম হচ্ছে ইউজ ইফেক্ট। বলেন? এর আগে একটা হুকস শিখছি, সেটার নাম কি? ইউজ স্টেট। এখন যেটা শিখবো সেটার নাম ইউজ ইফেক্ট। আশা, তাহলে এই পুরাটা আমরা ধরেন এখন কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। এখন একটা হুকস লিখবো। ইউজ ইফেক্ট হুকস কিভাবে লেখে দেখেন। ইউজ স্টেট লিখছিলাম একভাবে, ইউজ ইফেক্ট লিখবো আরেকভাবে। ঠিক আছে? দেখেন, প্রথমে লিখবো ইউজ ইফেক্ট। এটা এটা কার প্রপার্টি? এটা রিঅ্যাক্টের প্রপার্টি, রিঅ্যাক্ট থেকে আসবে। ইউজ স্টেট হুকসটা কোথা থেকে আসছিল? রিঅ্যাক্ট থেকে আসছিল। ইউজ ইফেক্টও রিঅ্যাক্ট থেকে আসবে। দেখেন এই যে রিঅ্যাক্ট থেকে ইম্পোর্ট হয়েছে, ইম্পোর্ট ইউজ ইফেক্ট ফ্রম রিঅ্যাক্ট। আচ্ছা, এবার ইউজ ইফেক্ট আমি জানি এটা একটা ফাংশন। এটা একটা কি ফাংশন? এতটুকু লিখছি। লেখার পরে একটা থার্ড ব্র্যাকেট দিলাম। কিভাবে লিখবো দেখেন, থার্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেটের আগে এসে একটা কমা দিব, দিছি।
দেওয়ার পরে এর আগে এসে একটা ফাংশন লিখবো, কল ব্যাক ফাংশন। দেখেন তো একটা অ্যারো ফাংশন লিখছি, এটা হচ্ছে ইউজ ইফেক্টের স্টাইল। আরেকবার দেখাই, দেখেন ইউজ ইফেক্ট লিখলাম, একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, একটা থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেটের আগে একটা কমা দিলাম, কমার আগে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে একটা ফাংশন লিখলাম। এই ফাংশনের মধ্যে আমরা এই ফেস জিনিসটা বসাই দিলাম, আর কিচ্ছু না। তাহলে এটা হচ্ছে আমার একটা ডেটা। এটা কার ডেটা? ইউজারের ডেটা, কোন একটা টুডুস, সরি ইউজারের ডাটা না, এটা টুডুস একটা। এইরকম আরো অনেক ডেটা আছে। দেখেন একটু নিচের দিকে যদি আমরা আসি, হাউ হোয়েন টু ইউজ, দেখেন এখানে কি কি আছে, স্ল্যাশ পোস্ট আছে 100টা, কমেন্ট আছে কয়টা, অ্যালবামস আছে, ফটোজ আছে, টুডুস আছে, ইউজার্স আছে। ধরেন আমরা ইউজার্সের ডাটাটা দেখতে চাই, ক্লিক করছি, দেখেন এখানে কতগুলো ডাটা চলে আসছে, দেখছেন? এই ডাটাগুলো কি দিয়ে স্টার্ট হয়েছে বলেন তো ভাই? এইটা কি দিয়ে স্টার্ট হয়েছে? থার্ড ব্র্যাকেট না? তাহলে থার্ড ব্র্যাকেট অ্যারে অফ অবজেক্টস আমি আপনাদের শিখাইছি না? যখন অনেকগুলা ইউজারকে, অনেকগুলা স্টুডেন্টকে একসাথে রাখতে হইতো, তখন আমরা কি করতাম? এগুলো একটা অ্যারের মধ্যে ঢুকাই দিতাম। এবার যদি আমরা এই পুরা অংশটাকে একটু কন্ট্রোল সি দিয়ে কপি করে এই লিঙ্কটাকে আমরা এই লিঙ্কের জায়গায় বসায় দিব, আর কিচ্ছু না। দিছি বসায় দেওয়ার পরে এখন যদি আমরা একটু সাইডটাতে আসি, সব সরাই দিলাম, আমি একটা রিলোড দেই, দেখছেন একটা ডেটা আসছে। কয়টা ডেটা আসছে বলেন তো? 10টা। এটা কি দেখতে কিসের মতো? প্রথমে থার্ড ব্র্যাকেট আছে মানে কি, তারপরে ভিতরে সেকেন্ড ব্র্যাকেট আছে মানে কি, অবজেক্ট, তার মানে অ্যারে অফ অবজেক্টস। দেখেন এই যে আইডি 0 নাম্বার পজিশনে কি আছে, একটা আইডি আছে, তার নেম আছে, ইউজার আছে, 1 আছে, 2 আছে, এরকম টোটাল 9টা আছে। বুঝতে পারছি? আচ্ছা এখন কথা হচ্ছে যে এটা তো আমি কনসোলে দেখতে পাইছি, ভালো করে বুঝেন কোথায় দেখতে পাইছি ভাই? অলমোস্ট শেষ করে দিব, একটুখানি কনসেন্ট্রেশন দেন। আমরা এটা কনসোলে দেখতে পাইছি, তাই তো? কিন্তু কনসোলে তো আমার দেখানোর উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য কোথায় দেখানো? ডিসপ্লে করা, ডাটা ডিসপ্লে করা। তাহলে ডাটা ডিসপ্লে করার জন্য আমি কি ইউজ করি? ভ্যারিয়েবল ইউজ করি, যেখানে আমি স্টোর করি, তাই তো? কথা বলে না। ডাটা স্টোর করার জন্য আমি কি ইউজ করি? ভ্যারিয়েবল ইউজ করি। কিন্তু আমি দেখলাম যে নর্মালি ভ্যারিয়েবল ইউজ করলে আমার কি হইতেছে, ভার্চুয়াল ডোম বুঝতেছে না যে কখন কি হয় না হয়। তাহলে তার পরিবর্তে কি ইউজ করছিলাম? একটা হুকস ইউজ করছিলাম, তাই না? বলেন। আচ্ছা তাহলে এখন ধরেন আমরা এখানে ঠিক একইভাবে আরেকটা হুকস ইউজ করব। তাহলে এইটা যেটা আসতেছে সেটা কার ডেটা? ইউজারের ডেটা। তাহলে আমরা একটা হুকস লিখবো। তাহলে এখানে ধরেন একটা থার্ড ব্র্যাকেট দিলাম, এইদিকে কি দিব? ইউজ স্টেট। একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হবে ভাই। বাকিরা বলেন তো এটার ইনিশিয়াল ভ্যালুটা কি দিব আমি? কথা বলে না। এটার ইনিশিয়াল ভ্যালুটা কি দিব? যে ডেটাটা আসতেছে সেটাকে আমি স্টোর করব। তাহলে ইনিশিয়ালি কি থাকবে? কোনো ডাটা কি থাকবে? বলেন। তাহলে কি দিব ইনিশিয়াল ভ্যালুটা? 0 কেন দিব? আমার কি ডাটা নাম্বার আসতেছে? ডাটা ডেটা আসতেছে সেটা কি? যে ডাটাটা আসতেছে সেটা কি? অ্যারে অফ অবজেক্ট। তার মানে কি অ্যারে আসতেছে ডাটাটা। ভালো করে বুঝেন, ডাটা আমার যদি অ্যারে আসে তাহলে আমার ইনিশিয়াল ভ্যালু কি হবে? অবশ্যই অ্যারে। তার মানে প্রথমে আমার কোনো ডাটাই নাই। তার মানে কোনো ডাটা যদি না থাকে তাহলে আমি কি দিতে পারি? শুধু একটা এমটি অ্যারে দিতে পারি। বলেন, তাই না? শুধু এমটি অ্যারে দিতে পারি। কিন্তু যখন আমার ডাটাটা আসবে তখন তো ওই অ্যারেটার মধ্যেই লোড হবে ডাটাগুলো, নাকি? বুঝছি নাকি বুঝি নাই? এই তো বুঝতে পারছি। গুড। এটা আমরা আবার আগামীকালকেও করবো, অসুবিধা নেই। এটা থার্ড ব্র্যাকেট দিলাম। এবার এখানে কি দিব বলেন? বাম পাশে কি নাম লিখবো? ইউজার্স। আর এটা কি দিব? কারণ কি আমি ফাংশনটার নাম কি থাকে? সেট দিয়ে স্টার্ট হয়। তাহলে সেট ইউজার্স। এক্স্যাক্টলি। আমি তো নর্মালি একটা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করতে পারতাম, ধরেন কনস্ট্যান্ট ইউজার্স ইকুয়ালস টু একটা ফাঁকা অ্যারে দিতে পারতাম। দেওয়ার পরে ইউজার্সের মধ্যে ডাটাটাকে পুশ করতে পারতাম। কিন্তু আমি দেখলাম যে এইভাবে নর্মালি যদি আমি করতে যাই তাহলে আমার কি, কিছুক্ষণ আগে আমার 12কে আমি 13 করতে পারতেছিলাম না, মানে ডাটাটা চেঞ্জ হচ্ছিল না। এখন দেখতেছি এই ডাটাটা আসতেছে কোথা থেকে? বাইরে থেকে। তা বাইরে থেকে ডাটাটা এসে কখন লোড হবে সেটাকে আমি কিভাবে হ্যান্ডেল করবো?
বাইরে থেকে এসে কখন স্টোর হবে, এই স্টোর করার জন্য আমি একটা ইউজ স্টেট রেখে দিছি। ওই জায়গাটাতে কোনো একটা জিনিসকে বসায় রাখছি যে তুমি এখানে কোনো কিছু চেঞ্জ হইলে আইডেন্টিফাই করবা। কথা বুঝতে পারছি? এই কারণে ইউজ স্টেটটা নিছি। অবজারভারের মতো। এক্স্যাক্টলি, জাস্ট ওকে ও অবজার্ভ করবে যে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে কিনা। তাহলে আমি যদি এখন ইউজার্সটাকে একটু এই সেট ইউজার্সের মধ্যে আমরা কাকে বসায় দিব, এই কনসোল লগে আমরা ডাটাটাকে না রেখে বসায় দিব সেট ইউজার্স। তাহলে সেট ইউজার্সের মধ্যে এখন ডাটাটা ঢুকে যাবে। তাহলে সেট ইউজার্সের মধ্যে যদি ঢুকে যায় ডাটাটা আমি কোথায় পাবো? ইউজার্সের মধ্যে পাবো। তাহলে আমি এখানে আসি, একটু কনসোল লগ করি। দেখেন এই নিচে এসে আমি যদি কনসোল লগ করি, কনসোল লগ ইউজার্স যদি আসি, সব সরাই দিলাম। ধরেন এখানে একটু লিখে দিই, হ্যাঁ, ইউজার্স, হ্যাঁ এটা লিখে দিলাম। ইউজার্স প্রথমে এটা লিখছি, যখন ইউজার্স ধরেন আমি লিখলাম ইউজার্স স্পাইসি, এরকম কিছু একটা লিখলাম, তাহলে আমি বুঝতে পারবো। দেখেন তো সব সরাই দিলাম, এখানে একটা রিলোড দিলাম। এই যে প্রথমে দেখেন মজার জিনিস দেখেন ভাই, প্রথমে কি আছে? থার্ড ব্র্যাকেট, মানে ফাঁকা অ্যারে আছে, তাই না? কেন ফাঁকা অ্যারে আছে? কারণ প্রথমবারে ডাটাটা লোড হয় নাই, ইনিশিয়ালি ডাটাটা লোড হয় নাই। যখন আমার ওয়েবসাইটটা প্রথমে একবার রেন্ডার হয়েছে তখন ডাটাটা লোড হয় নাই, এরপরে যা কিন্তু ডাটাটা লোড হচ্ছে। তার মানে কি আমি ওইখানে একটা অবজারভার রাখছিলাম দেখেই তো বুঝতে পারছি। কিন্তু আমি যদি ডিরেক্টলি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে দিতাম তাহলে কিন্তু ধরতে পারতো না যে ডাটাটা কখন আসতেছে কখন যাইতেছে। বুঝতে পারছি? তো এরপরে দেখেন ইউজার স্পাইসি, এরকম একটা আসছে। প্রথমে ইউজার স্পাইসি কি আসছে? এমটিআরএ, এমটিআরএ আসছে না, মানে ডাটাটা লোড হয় নাই। বুঝতে পারছি? এখন যদি আমি ইউজার্স গুলাকে দেখাইতে চাই ওয়েবসাইটের মধ্যে, পারি দেখাইতে? ধরেন আমি এখানে দেখাই দিই, ধরেন এখানে শো করে দিই আমি যে কয়টা ইউজার্স আছে টোটাল, আমি দেখাবো কয়টা ইউজার্স আছে সেটা দেখাবো। তাহলে আমি সেটা কিভাবে দেখাইতে পারি বলেন তো? আমি জানি ইউজার্স যেটা আসছে সেটা কি একটা অ্যারে, তাহলে ইউজার্সের যে লেঙ্কটা আছে সেই কয়টা তো আমার ইউজার্স নাকি? তাহলে ইউজার্স ডট লেঙ্ক ধরেন আমি দিয়ে দিলাম, এখানে লিখলাম ইউজার্স আছে, ইউজার্স ডট লেঙ্ক। এখন যদি আমরা সাইটটাতে আসি, এই যে ইউজার্স আছে 10 জন। দেখাই দিব, আজকে দেখাবো। আচ্ছা, তাহলে টেবিল বানায় প্রত্যেকটা ইউজারকে দেখাইতে হবে এখন, তাই না? এই তো কাজ। এই যে ইন্টারেস্ট পাইতেছে কিন্তু ছেলে। আচ্ছা এবার দেখেন, তাহলে ইউজার যদি আমি পেয়েই যাই, ইউজার যেটা আসছে সেটা কি ভাই আমাকে বলেন তো আগে? এটা একটা কি? এটা একটা অ্যারে না? ইউজার যেটা আসছে, তাহলে আপনি চিন্তা করেন যে ইউজার যদি আমার একটা অ্যারে হয়, তাহলে অ্যারের মধ্যে আমার ডাটাগুলো আছে, তার মানে অ্যারের মধ্যে আমাকে অ্যাক্সেস করতে হবে। এবার অ্যারের মধ্যে অ্যাক্সেস করে দেখলাম তার মধ্যে আবার কি আছে? অবজেক্ট আছে, তাই না? তাহলে ডাটাগুলোর মধ্যে অ্যাক্সেস করতে হবে না? অবজেক্ট অ্যাক্সেস না করলে তো আপনি দেখাতে পারবেন না, পারবেন? তাহলে ধরেন আমরা আগে একটা টেবিল তৈরি করি এই জায়গায়, হ্যাঁ, ধরেন একটা টেবিল আমরা বানাই নিই আগে। ধরেন টিএইচ, এর মধ্যে ধরেন টেবিল ডেটা দিলাম, হ্যাঁ, আর এই দিকে ধরেন দিলাম টিআর টেবিল রো, তার মধ্যে ধরেন দিলাম টেবিল ডেটা, ঠিক আছে? এখন ইউজার্সের ডেটা কি কি আছে সেটা আমরা একটু দেখি। ধরেন এটা একটা ওপেন করি, হ্যাঁ, ওপেন করে একটু দেখে নেই। আছে দেখেন কি কি আছে? অ্যাড্রেস আছে, কোম্পানি আছে, ইমেইল আছে, আইডি আছে, নেম আছে, ফোন আছে, ইউজার নেম, ওয়েবসাইট। আপনি সবগুলা দেখাবেন নাকি 2-3টা দেখাবেন? ডিপেন্ড করে আপনার। ধরেন আপাতত আমি আইডি, নেম আর ফোন নাম্বার দেখাবো, 3টা দেখায়, বাকিগুলো তো পরে দেখাইতে পারবো কিনা? তাহলে যদি আমার 3টা দেখানো লাগে তাহলে আমার হেডিং কয়টা লাগবে ভাই? হেডিং এর ডাটা কয়টা লাগবে? 3টা ডেটা লাগবে। আচ্ছা নিলাম 1 2 3, তাহলে এইখানে দিলাম ধরেন আমি আইডি, তারপরে দিব কি বলেন? নেম, তারপরে কি দিব? ফোন নাম্বার, তাই তো? তাই তো? আচ্ছা এবার দেখেন এই টেবিল ডেটার মধ্যে আমার 3টা ডাটা লাগবে, 1 2 3। ধরেন আইডি দিলাম আমি 1, নেম দিলাম সলিমুদ্দি, হ্যাঁ, আর ডাটা ধরেন ফোন নাম্বার দিলাম কিছু একটা, হ্যাঁ, কিছু একটা দিয়ে দিলাম ফোন নাম্বার, ঠিক আছে? এখন যদি আমি সাইটটাতে আসি, এই দেখেন আসছে কিন্তু আইডি, নেম, ফোন আসছে না? কিন্তু জিনিসগুলা কিন্তু একটু একটু উল্টাপাল্টা হয়ে গেছে, দেখছেন? সলিমুদ্দি এক জায়গায় আসছে, আবার নেম আরেক জায়গায় আসছে, ফোন আরেক জায়গায় আসছে। কারণ কি আমার এটা কি কি করা নাই বলেন তো? মানে কোনো স্টাইল দেওয়া নাই, তাই না? তাহলে আসেন আমরা একটু স্টাইলটা দিয়ে দিই। তাহলে app.jsx এ যেহেতু কাজ করতেছি, তাহলে app.css টা এখানে ইম্পোর্ট করা আছে না?
তাহলে অ্যাপ ডট সিএসএস এর মধ্যে আমি আসেন একটু স্টাইলগুলো লিখে দিই। অ্যাপ ডট সিএসএস ধরেন আমি দিলাম টেবিল, হ্যাঁ, টেবিলটাকে আমি দিলাম একটা বর্ডার দিব টেবিলের চারপাশে, হ্যাঁ, ধরেন 1 পিক্সেল সলিড গ্রে একটা বর্ডার দিলাম, হ্যাঁ, দিলাম। এখন যদি দেখি এই এরকম কিছু একটা আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি আবার একটু যাই টেবিলের পরে, এরপরে আমরা ধরেন টেবিল রো আর টেবিল ডাটা, টেবিল রো টিডি টিআর কমা টিডি, এইভাবে মনে হয় দিতে হবে। আবার একটা বর্ডার দিলাম, ধরেন 1 পিক্সেল সলিড গ্রে। এখন একটু দেখি কি অবস্থা দাঁড়ায়। এই ডাটাগুলো আসছে, এই আইডিটা অনেকখানি জায়গা নিয়ে নিছে, অসুবিধা নাই, ওটা আমরা মানুষ করে দিব না। এই জায়গায় কোনো কিছু একটা ভুল করছি নাকি আমি একটু দেখি। টিডি ওয়ান টিডি ডেটা, এটা তো ঠিকই আছে, বেশি জায়গা নেওয়ার তো কোনো কারণ ছিল না। আচ্ছা, অসুবিধা নাই, আমরা ওইটা ঠিক করবো না পরে। এখন দেখেন আইডিটা যদি আমরা একটু সরাই দিয়ে দেখি, এটা থাকুক এইখানে, ডিজাইনটা আমরা দেখব। আরে দূর ভেজাল। আচ্ছা, এরকম কিছু একটা আসতেছে। ওকে, টেবিলের আমরা একটা উইথ দিয়ে দেই, ধরেন টেবিলের একটা উইথ দিয়ে দেই। আমরা কিন্তু ডিজাইনটা করতেছি, হ্যাঁ, ডাটা কিন্তু এখনো বসাই নাই। টেবিলের উইথ দিয়ে দিলাম 100%, হ্যাঁ, এই 100% একটা উইথ দিয়ে দিছি। আচ্ছা, আমরা একটু দেখি যে ওরা টেবিল ট্যাগটাকে কিভাবে ইউজ করছে। টেবিল এইচটিএমএল, হ্যাঁ, এইচটিএমএল টেবিলসের মধ্যে আসলাম। এই সুন্দর একটা টেবিল ওরা নিয়ে রাখছিল, এই টেবিলটাই আমরা বসায় নিতে পারতাম। টেবিল টিডিটিএইচ, টেবিল টিআর। ও আচ্ছা, একটু ভুল হয়ে গেছে, এই টেবিল রো হবে, হ্যাঁ, এটার ক্ষেত্রে টিএইচ এর মধ্যে আমরা দিয়ে দিছি, একটু ভুল হয়ে গেছে এই জায়গায়। এইখানে আমরা টিআর দিব, টিআর। আর এটা আমাদের হবে হচ্ছে প্রত্যেকটা টিএইচ। ওকে, এখন দেখেন জিনিসটা সুন্দর আসবে। এই যে আইডি নেম, ফোন নাম্বারটা আমার দরকার আছে। আমি ফোন নাম্বারটা এইখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আইডিতে 1 বসাইছি কিন্তু এখন। এই যে আইডি 1 নেম ফোন নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ওরা আরেকটু কাজ করছে এখানে। আমরা একটু ওদের যে সিএসএস গুলো আছে, আমরা সিএসএস গুলা নিয়ে যাই, হ্যাঁ, ধরেন এই সমস্ত সিএসএসটা নিয়ে যেয়ে আমরা ওইখানে বসায় দিই, তাহলে আমাদের আর ওই জিনিসটা নিয়ে ভেজাল করা লাগবে না আপাতত। এখন আমরা যদি একটু সাইটটাতে যাই, দেখি এই সুন্দর একটা ডাটা চলে আসছে, তাই না। এই দেখেন আমার টেবিল কিন্তু বানানো হয়ে গেছে ভাই। এখন আমার ফোন আছে, কি কি আছে, নেম আছে, আইডি আছে, ফোন আছে, আর কি কি লাগতে পারে বলেন তো। আমি একটু ওপেন করি এটা, ইন্সপেক্টে যাই, কনসোলে যাই, ইউজার্সের মধ্যে আসি। আমার আর আছে হচ্ছে একটা ডাটা ওপেন করলে আমি বুঝতে পারবো, ইমেইল আছে, তারপর ইউজার নেম আছে, ওয়েবসাইট আছে, এগুলোও আমি দেখাবো, ঠিক আছে। তাহলে ধরেন আমি একটা কাজ করি, এইখানে আরো 3টা জিনিস আমি হেডার নিয়ে নিব নাকি, একটা ইমেইলের জন্য, ইউজার নেমের জন্য, ওয়েবসাইটের জন্য। তাহলে প্রথমটা দিলাম ইমেইল, ইউজার নেম, আরেকটা কি, ওয়েবসাইট। তাহলে এইখানেও আমার তো 3টা ডাটা নেওয়া লাগবে কি না ভাই, 2 3। এখন ধরেন ওইগুলো আমি বাকিগুলো আপাতত ওইভাবে রাখলাম। এই যে ডাটাটা আসছে, পাওয়া গেছে। কিন্তু আমি তো ডাটাটা ওয়েবসাইট, মানে যেই ডাটাটা আমার আসতেছে ডাইনামিক ডেটাটা দেখাই নাই, দেখাইছি। আমি যেটা দেখাইছি সেটা কি আগে সেটা বলেন। হ্যাঁ, স্ট্যাটিক ডাটা দেখাইছি, তাই না। আর আমার উদ্দেশ্য হচ্ছে ডাইনামিক দেখানো। এবার দেখেন মজার বিষয়টা দেখেন, তাহলে আমি একটা টেবিল বানায় ফেলছি অলরেডি, ফেলছি কিনা। আমি টেবিল বানাই কি করছি, একটা ডেটা দেখাইছি, মাত্র একটা ডেটা দেখাই আমার কিন্তু এত লাইনের কোড হয়ে গেছে। যদি আমি আরেকটা টেবিল রো নেই, তাহলে ভাই আমার আরেকটা ডেটা আসবে। এই দেখেন নিচে আরেকটা ডেটা আসছে সেম ডেটাটা আসছে না। তাহলে যদি আমি আবার নেই অল্টার শিফট ডাউন অ্যারো দিলে, তাহলে দেখেন এখন 3টা আসছে কিনা। তা আমার দেখেন এবার মজার বিষয় দেখেন, রিঅ্যাক্ট যে রিইউজেবল কম্পোনেন্ট, আমরা যে রিইউজ করতে পারি একটা জিনিসকে, সেটার পাওয়ারটা দেখবেন এখন। আমার যে ডেটাটা আসতেছে, আমি কোশ্চেন করবো, আপনার আনসার দিবেন, সহজে হয়ে যাবে। তাই যে ডেটাটা আসতেছে সেটা কি ধরনের ডেটা বলেন, আমি দেখাই আবার, হ্যাঁ, দেখাইলে বুঝতে পারবেন। ধরেন এটা ইউজারের যে ডেটাটা আমার আসতেছে,
সোর্সে না, কনসোলের মধ্যে সব সরাই দিলাম, একবার রিলোড দিলাম। দেখেন তো যে ডেটা আসতেছে কি ধরনের? অ্যারে, তাই তো? তার মধ্যে কি আছে? অবজেক্ট আছে। আচ্ছা, অ্যারেকে যদি আমরা ট্রাভার্স করতে চাই তাহলে আমরা কি জানি করি? অ্যারেকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কি করতাম? ট্রাভার্সিং, অ্যারে ট্রাভার্সিং মানে অ্যারেকে ভিজিট করতে হলে কি করতাম? ইন্ডেক্স করতাম। অ্যারে ডাটাগুলোকে দেখার জন্য কি করতাম? অলরেডি বলছে কিন্তু উনি একবার, আমরা লুপ চালাইতাম। তাহলে কি প্রত্যেকবার একটা করে ডেটা আসতো না আমার কাছে? বলেন। কিন্তু লুপের থেকেও আরেকটা পাওয়ারফুল জিনিস আমি শিখছিলাম। Map. Now, yeah, off. Yeah. একটা ফাংশন শিখছিলাম ম্যাপ নামে, ম্যাপ ফিল্টার ফাইন্ড, মনে পড়ে? ম্যাপ একটা ফাংশন শিখছিলাম, ফাইন্ড একটা ফাংশন শিখছিলাম, ফিল্টার একটা ফাংশন শিখছিলাম। টোটাল 3টা ফাংশন শিখছি আমরা। তাহলে আমরা এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে ম্যাপ করব। ম্যাপের কাজটা কি আপনাকে আমি বারবার করে বলে দিছিলাম ওই দিন, যে ম্যাপ ফাংশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ম্যাপ একটা বিল্ট ইন ফাংশন। তো দেখেন, এইখানে আমরা একটা কাজ করব। আগে আমাকে বলেন যে আমরা এইচটিএমএল এর মধ্যে যদি জাভাস্ক্রিপ্টকে লিখতে চাই কি করতে হবে? জি। এইচটিএমএল এর মধ্যে জাভাস্ক্রিপ্টকে লিখতে চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দিলাম। আমার ইউজার্স নামে কি আছে? একটা ভ্যারিয়েবল আছে, সেটাকে আমরা ম্যাপ করব। যেহেতু এটা একটা অ্যারে, সেটাকে আমরা ম্যাপ করব। ম্যাপ করলাম। ম্যাপটা সেদিন আমি শিখাইছিলাম যেদিন কল ব্যাক ফাংশন শিখাইছিলাম। তাহলে ম্যাপ করলে প্রত্যেকবার আমি একজন করে ইউজার পাবো। কাকে পাবো? প্রতিবার একজন করে ইউজার পাবো। পাইছি? এরপরে যদি আমি কনসোল লগ করি এই জায়গাটাতে ইউজারকে, দেখেন এখন আমার ডাটাটা বের হয়ে আসবে। সব সরাই দিলাম, এটা রিলোড দিলাম। এই যে দেখেন ডাটাটা এখন বের হয়ে অবজেক্ট আকারে চলে আসছে, দেখছেন? দেখছেন? তাহলে আমার এখন কি আছে? অবজেক্ট আছে। কারণ অবজেক্টের মধ্যে অ্যাক্সেস করতে হয় কিভাবে? ডট প্রপার্টি দিয়ে। তো ধরেন আমি জানি যে ইউজারের মধ্যে ডট, ইউজারের মধ্যে নেম নামে একটা প্রপার্টি আছে, আছে কিনা? তাহলে ধরেন আমি দিলাম ইউজার ডট নেম। এখন আমার উপরের যে ইউজারগুলো আছে, এই কনসোল লগ ইউজার, এটা আমি সরাই দিলাম। এখন যদি এই জায়গাটাতে আমরা একটু আসি, সব সরাইলাম, একটা রিলোড দিলাম। দেখেন এইখানে সবার নামগুলা দেখাইতেছে, দেখছেন ভাই? এখন ডাটা মাইনিং হয়ে গেছে না? এইটাকে বলা হয় হচ্ছে ডাটা মাইন করা, মানে ডাটাকে ভাঙা। তার মানে প্রথমে আমার একটা অ্যারের মধ্যে ডাটা ছিল, সেখান থেকে আমরা অ্যারেটাকে ম্যাপ ফাংশন দিয়ে ভাঙছি। ভাঙার পরে প্রত্যেকবার একটা করে অবজেক্ট আমাকে রিটার্ন করছে। এরপর আমি অবজেক্টগুলোকে অ্যাক্সেস করছি ডট দিয়ে, তাই তো? এবার দেখেন মজার বিষয়। তাহলে এইটা হচ্ছে একটা ফাংশনের কি? এটা একটা ফাংশনের রিটার্ন না? কথা বলে না? জি স্যার। এটা ফাংশনের রিটার্ন কিনা? আচ্ছা, আপনি জানেন যে জাভাস্ক্রিপ্টের ফাংশনের এই জেএসএক্স এর ফাংশনের রিটার্নের মধ্যে এইচটিএমএল এর কোড লেখা যায়, যায় কিনা? হ্যাঁ? এই যে ফাংশন অ্যাপ নামে একটা ফাংশনটা ছিল, সেটার রিটার্নের মধ্যে আপনি কি লিখছিলেন? এইচটিএমএল এর কোড লিখছিলেন না? তাহলে এইটা যদি একটা ফাংশন হয়, এই ইউজারের পর এটা যদি একটা ফাংশন হয়, এই ফাংশনের মধ্যে আমি এইচটিএমএল এর কোড লিখতে পারি না? আমি কি করব জানেন? আমি এই পুরা টেবিলটাকে ধরে কন্ট্রোল কাট করে ধরে এইখানে বসায় দিব। বুঝতে পারছেন? কি করছি? ধরে ওখানে বসায় দিছি। বসায় দেওয়ার পরে কি ঘটনাটা ঘটে দেখেন। দেখছেন? কতগুলা ডাটা চলে আসছে দেখছেন? অনেকগুলা ডাটা চলে আসছে। দেখেন প্রত্যেকবার কি দেখাচ্ছে? আলাদা আলাদা ডাটা দেখাচ্ছে, তাই না? তাহলে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে আমার হেডার তো একটাই লাগবে। হেডার কি অনেকগুলা লাগবে? তাহলে আমি হেডারটাকে রেখে দিব। ধরেন আমার যে টেবিলটা আছে, এই টেবিলটার মধ্যে আমি এই যে শুধুমাত্র ডাটা যে জায়গাটাতে আছে, এই ডাটার অংশটুকুর মধ্যে আমি শুধু বসায় দিব পুরা ফাংশনটা। ধরেন আমি সব কিছু সরায় দিলাম, সরায় দিছি। এখন এই যে ইউজার্স ডট ম্যাপ, এই ফাংশনটা আমি কাট করে নিলাম। কাট করে নিয়ে এই টেবিল রো এর যে ডাটাটা আছে শুধু সেই যে, কারণ আমি জানি হেডারটা আমার একটাই থাকবে নাকি। এবার এই শুধু ডাটার জায়গায় ধরেন আমরা এই জায়গাটায় বসায় দিলাম, এই সরি, এইখানে আমরা দিলাম, এইখানে আমরা এই ইউজার্স ডট ম্যাপটা চালাইলাম টেবিল রো এর মধ্যে, ডাটার মধ্যে। এরপরে এই জায়গাটাতে আমরা এই টেবিলের ডাটাটা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে কন্ট্রোল সেভ করার পরে একটু যদি আসি, দেখি তো একটা রিলোড দেই।
আচ্ছা, টিআর ক্যান নট অ্যাপিয়ার এজ এ চাইল্ড টেবিল। আচ্ছা, এইখানে এটা তো আসার কথা, এইখানে তো এইভাবে আসবে না। একটুখানি দেখি, ইউজার ইউজার আচ্ছা, আচ্ছা, একটুখানি ভুল হয়েছে। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে, দেখেন আমার ডাটাগুলা কোথায় আছে, টিআর এর মধ্যে আছে না, টিডির মধ্যে আছে। আমি টিআর সহ পাঠাই দিছি, টিআর সহ পাঠাবো না, আমি টিডি সহ পাঠাবো শুধু। ঠিক আছে, এবার দেখেন আমি এই জিনিসটাকে এখান থেকে নিয়ে আসলাম। কি মাথার উপর দিয়ে চলে যাইতেছে? হ্যাঁ, অসুবিধা নাই, এটা আমরা কালকে আবার দেখবো। হ্যাঁ, এবার দেখেন এখন যদি আমরা যাই, আমাদের এখানে একটা এরর দিচ্ছে। কিসের এরর? এররটা হচ্ছে টাইপ ফেইল টু ফেচ। টাইপ এরর ফেইল টু ফেচ, এরকম এরর তো আসার কথা না। ইউজার্স ডট ম্যাপ, টিআর টিআর এর মধ্যে আমরা ইউজার্স, আরেকবার দেখাই, ইউজার্স ডট ম্যাপ, প্রত্যেকবার একজন করে ইউজার পাবো। কি মাথার উপর দিয়ে যাচ্ছে মাহিম? হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার আছে কিন্তু কোডে একটু প্যাচ লেগে গেছে নাকি? প্র্যাকটিস করতে এটা প্র্যাকটিসের উপর, সম্পূর্ণ প্র্যাকটিসের উপর। আমি আজকে দেখাই দিই, কালকে আবার দেখাবো, অসুবিধা নেই। আচ্ছা, এবার ধরেন এটা বসায় দিই, একটু দেখি কি আসে। এটা তো এখানে এররটা দেওয়ার কথা না, এররটা দেওয়ার কথা না। অ্যাড্রেসের জেএসএক্স 11 ও মাস্ট বি র্যাপড। আচ্ছা, আচ্ছা, সরি 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 সরি, এই যে এখন আসবে, এখন আর দিবে না এরর। হ্যাঁ, এই যে দেখেন এখন একটা মাত্র ডেটা আমাদেরকে দেখায় দিছে, কিন্তু এই ডাটাটা কিভাবে আসতেছে দেখেন, প্রত্যেকটা ইনলাইন ডেটা আসছে, পরপর কিন্তু আসে নাই। আসছে? পরপর আসে নাই। পরপর না আসার কারণ হচ্ছে আমরা একই লাইনের মধ্যে ডাটাটা দেখায় দিছি। তার মানে প্রত্যেকবার একটা করে নতুন করে রো তৈরি করি নাই। আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে এখন আমরা দেখেন এই যে রোটা আছে টেবিল রো, ধরেন এইটাকে আমরা সরায় দিলাম, আমরা এটাও সরায় দিলাম। এই যে এইখানে একটা টিআর বসায় দিই, দেখি কি হয়। আগের বার কেন আমাদের এরর দিছিল আমি বুঝলাম না, মাঝে মাঝে মাথা হ্যাং হয়ে যায় ওর। এইবার দেখেন ডাটা চলে আসছে। কয়বার আসছে দেখেন, এই সলিমুদ্দিন কিন্তু 10 বার আসছে। কিন্তু আমার তো ভাই সলিমুদ্দিন 10 বার আসার কারণ কি, আমার এখানে তো এটা হার্ড কোডের ডাটা দেওয়া নাকি? তাহলে আমি এই জায়গায় কি দিব? এই জায়গায় ওয়ান এর বদলে এখানে আমি জাভা স্ক্রিপ্টের ইউজার ডট আইডি দিব নাকি? বলেন। আবার এই জায়গায় সলিমুদ্দিন জায়গায় কি দিব বলেন না, কথা বলে না। ইউজার ডট নেম, তারপর ফোন নাম্বার জায়গায় কি দিব বলেন? ইউজার ডট ফোন। আবার আরেকটা আছে, তারপর আছে ইমেইল। হ্যাঁ, তাহলে এই জায়গায় আমি একটা কপি করে নেই, কপি করে শুধু বারবার চেঞ্জ করে দিব। ইউজার ডট ফোন দিলাম, এই যে ধরেন ফোনের জায়গায় এখন দিয়ে দিব ইমেইল, ফোনের জায়গায় এখানে দিলাম ইউজার নেম, আর এইখানে দিলাম ধরেন লাস্টেরটা কি ছিল, ওয়েবসাইট। ঠিক আছে? আর এখানে একটা এরর দিচ্ছে, এরর দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা কি প্রপ দিতে হবে। কি মানে, কি বলতে বোঝায় যে আপনার যখন এই ডাটাটা রেন্ডার হচ্ছে বারবার বারবার যখন লুপ হচ্ছে, তখন কখন কোন ডেটাটা আসতেছে সেটা বুঝতে পারতেছেন, এই জন্য একটা কি দিতে হবে। কি মানে হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি, এখন আপনি বলেন প্রতিটা ডেটার প্রাইমারি কি কি হইতে পারে? তার আইডি ছাড়া অন্য কিছু তো সবই তো একই রকম হয়ে যেতে পারে। এই জন্য ধরেন আমরা এখানে ইউজার ডট আইডি নামে একটা কি দিয়ে দিলাম, আর কোনো ঝামেলা নাই। এখন যদি আমরা আসি, দেখেন তো। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, আপনি এইখানে টেবিলে ডাটা লিখছেন কয়টা, টেবিল রো লিখছেন কয়টা? একটা না? বলেন না। এখানে ডাটা আসছে কয়জনের? 10 জন কেন, যদি 100 জন থাকে 100 জনের ডাটাই আসবে। তার মানে কি, এইটাই হচ্ছে রিইউজ করা। তার মানে আপনি একটা জিনিসকেই বারবার ডাইনামিক ভাবে রিইউজ করতেছেন। হ্যাঁ, 10 জনের ডিটেইলস কোডে না, এটা তো এপিআই দিয়ে আসতেছে না, এটা তো আসতেছে এই যে এইখান থেকে। দেখেন আমি কি আপনাকে দেখাই, এই যে ইন্সপেক্ট করে আমরা এখান থেকে পাইলাম না, কনসোল হয়ে গেল, ডাটাবেস থেকে আমরা ডাটা রিড করছিলাম না,
ধরেন আমি সব সরাই দিলাম, হ্যাঁ, আমি এটা রিলোড মারি। এই যে একটা ডাটাবেস ছিল আমাদের, এই যে দেখেন আইডি, এই যে লেনা গ্রাহাম, এই ব্যক্তি, এই যে তার ইউজার নেম ব্রিট, দেখেন তো লিনা গ্রাহামের ইউজার নেম ব্রিট আছে কিনা, বুঝতে পারছি? এটা একটা ডাটাবেস থেকে নিছি আমরা ডাটাটা। হ্যাঁ, আপনি চিন্তা করেন, আপনি যদি 10 জনের ডাটা স্ট্যাটিক ভাবে লিখতে চান, তার মানে আপনার 50 লাইনের কোড লেখা লাগবে। কারণ কি আপনার এখানে কয়টা কলাম আছে? 1 2 3 4 5 6, 6টা কলাম আছে। তার মানে প্রতি 6 জনের জন্য 6টা ডাটা লেখা লাগবে, একজনের জন্য 6টা। তাহলে 10 জনের জন্য কয়টা? 60 লাইনের কোড আপনার লেখা লাগবে। কিন্তু এখন আপনি কয় লাইনের কোড লিখছেন ভাই? দেখেন আপনি মোটে মনে হয় 60 লাইনের কোড লিখছেন। এই দেখেন সব মিলাই আপনার 64 লাইনের কোড। বুঝতে পারছেন? এটাই হচ্ছে রিইউজেবিলিটি রিঅ্যাক্টের। ক্লিয়ার? আমরা এই কাজটা